তো বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 15ই জুলাই 2025। আমাদের জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার জন্য আমরা যে আহ, পড়তেছি সেটার আজকে সপ্তম ক্লাস এবং সাংবিধানিক আইনের সপ্তম ক্লাস। আজকে আমরা আলোচনা করব সংবিধানের 32 অনুচ্ছেদ। দেখেন, এর আগের দিন আমরা 31 অনুচ্ছেদ পর্যন্ত পড়েছি এবং 31 অনুচ্ছেদ যদি আমি একটু মনে করিয়ে দিই, 26 অনুচ্ছেদে পড়েছিলাম যে মৌলিক অধিকারের সাথে যে সকল আইন অসামঞ্জস্যপূর্ণ সেটা বাতিল হবে। 26, আইনের দৃষ্টিতে সবাই সমান, সমান আশ্রয় লাভের অধিকারী। 27, ধর্ম প্রভৃতি কারণে বৈষম্য। 28, সরকারি চাকরিতে সুযোগের সমতা। 29, তারপরে বিদেশি খেতাব এগুলা নিতে হলে রাষ্ট্রপতি অনুমতি লাগবে। কত? 30। আর আইনের সমান আশ্রয় লাভের অধিকারী এটা হলো কত? 31। তো আজকে আমরা আলোচনা করব অনুচ্ছেদ 32, জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষণ। আইন অনুযায়ী ব্যতীত জীবন ও ব্যক্তি স্বাধীনতা হতে কোনো ব্যক্তিকে বঞ্চিত করা যাবে না। বলতেছে যে আইনে যদি বলে তাহলে ব্যক্তি স্বাধীনতা হস্তক্ষেপ করা যাবে, কিন্তু আইন ছাড়া, আইনে যদি না থাকে তাহলে আপনি অবশ্যই যার যার জীবন এবং ব্যক্তি স্বাধীনতার অধিকার তার থাকবে এবং তাকে সেটা উপভোগ করার অধিকার আপনার দিতে হবে এবং রাষ্ট্র এটা দিতে সচেষ্ট। এক্ষেত্রে অন্য কোনো ব্যক্তি তো হস্তক্ষেপ করতে আমরা যদি একটু পড়ি, দেখেন যে আইন অনুযায়ী ব্যতীত জীবন ও ব্যক্তি স্বাধীনতার হানি ঘটানোর বিরুদ্ধে 32 অনুচ্ছেদে সুরক্ষা প্রদান করেছে। লেখা আছে 31, হবে 32। জীবন ও ব্যক্তি স্বাধীনতা সুরক্ষা দিছে কততে? 32। 31 অনুচ্ছেদ জীবন ও স্বাধীনতার সুরক্ষা বিধান করার পরেও 32 অনুচ্ছেদে জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষণ সংক্রান্ত পৃথক বিধান করার ক্ষেত্রে আইন প্রণেতারা অভিপ্রায় হলো জীবন ও ব্যক্তি স্বাধীনতা বঞ্চিত করে প্রণীত কোনো আইনের ক্ষেত্রে যুক্তিযুক্ততা তন্ন তন্ন করে পরীক্ষা করা এবং আইনটি যে যুক্তিযুক্ত সেটা আরো কঠোরভাবে পরীক্ষা করা। মানে এই কথাটার অর্থ হলো যে যদি এরকম কোনো আইন তৈরি করে যেটা মানুষের জীবন এবং ব্যক্তি স্বাধীনতাকে হস্তক্ষেপ করে, তাহলে আগে দেখবে যে আসলে এরকম কোনো আইনের দরকার আছে কিনা। যদি দরকার থাকে তাহলে সেটা বলবৎ থাকবে, না হলে সেটা কি হয়ে যাবে? বাতিল বলে হবে। গণ্য হয়ে যাবে। অর্থাৎ 31 অনুচ্ছেদে জীবন ও স্বাধীনতা বঞ্চিত সম্পর্কিত আইনের ক্ষেত্রে যে ধরনের যুক্তিযুক্ততা আইন প্রণেতার প্রয়োগ করার অভিপ্রায় ব্যক্ত করেছে সেটা অপেক্ষা 32 অনুচ্ছেদে আরো কঠিন যুক্তিযুক্ততা প্রয়োগের গুরুত্ব আরোপ করেছে। সো আমি এটা আর পড়ার প্রয়োজন মনে করতেছি না। আর জীবনের অধিকার এই জায়গায় যে আনুষঙ্গিক আলোচনা টালোচনা আছে এগুলো সব বাদ দিয়ে দেন। আমরা সরাসরি চলে আসি বিগত বছরের প্রশ্নে। এতটুকু পড়ার প্রয়োজন নাই। আপনি শুধু মনে রাখেন জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার কত অনুচ্ছেদ? 32। হুম। তো এই লাইনটা একটু দেখেন, বিগত বছরের প্রশ্ন, এটা গুরুত্বপূর্ণ। বিবিআই, নো পারসন শ্যাল বি ডিপ্রাইভড অফ লাইফ অর পার্সোনাল লিবার্টি। লাইফ মানে হচ্ছে কি? জীবন। ডিপ্রাইভড মানে বঞ্চিত করা যাবে না। পার্সোনাল লিবার্টি মানে কি বলেন? ব্যক্তিগত স্বাধীনতা। এই জায়গায় এই প্রশ্নটা সংবিধান থেকেও যেরকম বলা যায়, আবার ইংরেজি থেকেও আসছে, এটাও বলা যায়। এখানে কোন প্রিপোজিশনটা হবে নাকি তানভীর? সেভ ইন অ্যাকর্ডেন্স উইথ ল। সো এই জায়গায় সেভ শব্দের অর্থ মানে কি বলেন? ব্যতীত। মানে আইন অনুযায়ী ব্যতীত অন্য কোনো ক্ষেত্রে কাউকে জীবন এবং ব্যক্তি স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না। 15 বিজিএস পরীক্ষায় আসছে বিবিআই। 3 নম্বর প্রশ্নটা পড়ি, দেখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের 32 অনুচ্ছেদে নিম্নলিখিত কোনটি আইন অনুযায়ী ব্যতীত কোনো ব্যক্তিকে বঞ্চিত করা যাবে না? এটা গুরুত্বপূর্ণ। 3টে স্টার দেন, কি কি বলেন? জীবন ও ব্যক্তি স্বাধীনতা। আমরা আসল জায়গায় চলে আসছি। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, অনুচ্ছেদ 33 বিবিআই। আন্ডারলাইন করে 3টে 4টে 5টা 10 12টা দিলেও দিতে পারেন স্টার। এটা মানে খুবই গুরুত্বপূর্ণ জানার জন্য প্লাস পরীক্ষার জন্য। তো 33 অনুচ্ছেদের যে মূল আহ আহ শিরোনাম সেটা হলো গ্রেফতার এবং আটক সম্পর্কে রক্ষা কবচ। গ্রেফতার এবং আটক সম্পর্কে রক্ষা কবচ মানে আপনারা যখন গ্রেফতার করা হবে আপনি কোন কোন অধিকারগুলো পাবেন, বা আটক করা হলে কোন কোন অধিকারগুলো আপনি পাবেন সেইগুলো সম্পর্কে বলা হয়েছে, এবং কোন কোনগুলো পাবেন না সেইগুলো সম্পর্কেও বলা হয়েছে। গ্রেফতার কিন্তু কোনো ব্যক্তিকে, আন্ডারলাইন করবেন, যথাশীঘ্র গ্রেফতারের কারণ জ্ঞাপন না করে প্রহরায় আটক রাখা যাবে না। মানে আপনি যদি কাউকে গ্রেফতার করেন, গ্রেফতার তো নর্মালি কে করে?
পুলিশ করে বা ম্যাজিস্ট্রেটও করতে পারে, কিন্তু জানেন মনে আছে তো। হুম। তাহলে যে জিনিসটা মনে রাখতে হবে যে যখন কোনো ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করবে তখন অবশ্যই তাকে কারণ জানাতে হবে যে কেন তাকে গ্রেফতার করা হলো। তারে কোনো ধোঁয়াশার মধ্যে রাখা যাবে না যে গ্রেফতার করে থানায় এনে রাখছেন কিন্তু সে জানে না আসলে কি জন্য তারে গ্রেফতার করা হয়েছে। তাহলে কারণ জানানো একটা, বা কারণ জানা একটা কি বলেন, সাংবিধানিক অধিকার, মানে মৌলিক অধিকার। এবং উক্ত ব্যক্তিকে আন্ডারলাইন করবেন তার মনোনীত আইনজীবীর সাথে পরামর্শের ও তার দ্বারা আন্ডারলাইন করবেন আত্মপক্ষ সমর্থনের অধিকার হতে বঞ্চিত করা যাবে না। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হলো যে শুধু তাকে কারণই জানানো না, সে যদি তার মনোনীত আইনজীবীর মাধ্যমে সে আত্মপক্ষ সমর্থন করতে চায় তাহলে অবশ্যই তাকে সেই সুযোগ দিতে হবে। মনোনীত আইনজীবী সে কি তানভীরে নিতে চায় নাকি মোহবিশ্বাসে নিতে চায় নাকি শাকিল নেবে, এটা তার ব্যাপার। তাহলে তার মনোনীত আইনজীবীর সাথে তাকে অবশ্যই আত্মপক্ষ সমর্থনের অধিকার দিবে। বুঝলেন? আচ্ছা, এখন তাহলে আমাদের এক নম্বরে কয়টা জিনিস আছে? যে কারণ, গ্রেফতারকৃত ব্যক্তিকে কারণ জানাতে হবে এবং মনোনীত আইনজীবীর সাথে পরামর্শের সুযোগ দিতে হবে এবং আত্মপক্ষ সমর্থনের মাধ্যমে অধিকার, আত্মপক্ষ সমর্থনের অধিকার দিতে হবে। বলেন তো আপনারা, ফৌজদারি কার্যবিধি কত ধারার সাথে এই বিধানটার মিল আছে? অনলাইন অফলাইনে যারা আছেন উত্তর দেন যে আইনজীবীর মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের অধিকার ফৌজদারি কার্যবিধির কত ধারা বলেন? 342 ধারা স্যার। 340। 340। 340-এ দুইটা বিষয় আছে, আইনজীবীর মাধ্যমে আত্মপক্ষ সমর্থন আর সাফাই সাক্ষী। ফেরদৌস সাহেবের তো উন্নতি হয়েছে, ধরতে পারতেছেন আজকে নাকি? দেখেন। আচ্ছা, আমরা এরপরে চলে আসি যে গ্রেফতারকৃত ও প্রহরায় আটক প্রত্যেক ব্যক্তিকে, আন্ডারলাইন করবেন, নিকটতম ম্যাজিস্ট্রেটের সম্মুখে গ্রেফতারের গোল দিবেন 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের স্থান হতে ম্যাজিস্ট্রেটের আদালতে আনয়নের জন্য প্রয়োজনীয় সময় ব্যতী রেখে হাজির করা হবে এবং ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত তাকে তদারকিত্বকালে প্রহরায় আটক রাখা যাবে না। এখানে বলেছে যে যখন কাউরে গ্রেফতার করা হবে ম্যাজিস্ট্রেটের সামনে তাকে হাজির করতে হবে 24 ঘন্টার মধ্যে, এবং এর বেশি, ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত 24 ঘন্টার বেশি তাকে আটক রাখা যাবে না। এই বিধানটা ফৌজদারি কার্যবিধির কত ধারা আছে বলে? 61 ধারা। 61 ধারা। জি। 24 ঘন্টার যে বিষয়টা, এটা ফৌজদারি কার্যবিধির 61 ধারায় আছে। আমরা 3 নম্বরে চলে আসি। দেখেন, এই অনুচ্ছেদের 1 ও 2 দফার কোনো কিছুই সেই ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে না। মানে 1 ও 2-এ যে কথাগুলো বলছে এগুলা কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে না? যিনি বর্তমান সময়ের জন্য বিদেশি শত্রু, মানে বাংলাদেশের কেউ যদি বিদেশি শত্রু হয় তার ক্ষেত্রে ওই কারণও জানাবে না, আত্মপক্ষ সমর্থনের অধিকারও দিবে না, 24 ঘন্টার ভিতর হাজিরও করবে না। কোন, বুঝেন কিনা? 1 ও 2 দফার এটা প্রযোজ্য না। অথবা গোল দিবেন যাকে নিবর্তনমূলক আটকের, নিবর্তনমূলক আটক শব্দটা গোল দেন, নিবর্তনমূলক আটকের বিধান সংবলিত কোন আইনের অধীন গ্রেফতার করা হয়েছে বা আটক করা হয়েছে। দেখেন, নিবর্তনমূলক আটক জিনিসটা আসলে কি এটা আমরা একটু পরেই ব্যাখ্যা করব, বাট এখানে যেহেতু পড়তেছি একটু বলে নিই। আপনার নিবর্তনমূলক আটক মানে এখনো কোনো অপরাধ করে নাই বাট অপরাধ করতে পারে সেই আশঙ্কায় তাকে গ্রেফতার করা। মানে যদি মনে হয় যে সে বাংলাদেশের শত্রু, সে এমন কোনো কাজ করতে পারে যাতে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিণতি মানে পরিস্থিতির বিঘ্ন ঘটে, বা বাংলাদেশের জন্য এই কাজটা ক্ষতিকারক কার্য, প্রিজুডিশিয়াল অ্যাক্ট। আমরা এই বিধানটা, এই নিবর্তনমূলক আটকের যে বিধানটা, এটা বাংলাদেশ সংবিধানে যুক্ত করা হয় আপনার দ্বিতীয় সংশোধনীর মাধ্যমে। এর আগে নিবর্তনমূলক আটকের বিধান ছিল না। সো নিবর্তনমূলক আটক সম্পর্কে আরো আমরা একটু পরে বিস্তারিত জানবো। আপাতত মনে রাখেন যে 1 ও 2 উপ অনুচ্ছেদের যে বিধান, এটা দুইটা ক্ষেত্রে প্রযোজ্য না। একটা হলো যে বাংলাদেশের বিদেশি শত্রু, আর একটা হলো নিবর্তনমূলক আটকের ক্ষেত্রে। আচ্ছা, তো নিবর্তনমূলক আটকটা অ্যাকচুয়ালি করে স্পেশাল পাওয়ার্স 1900, স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট 1974 সালের একটা আইন আছে,
ওই আইনের 3 ধারা অনুসারে নিবর্তনমূলক আটক করে থাকে আর কি। তো যাই হোক, সেটা একটু পরেই আসতেছি। দেখেন, 4 নম্বরের যদি পড়ি, যে নিবর্তনমূলক আটকের বিধান সংবলিত কোনো আইন কোনো ব্যক্তিকে গোল দিবেন 6 মাসের অধিক আহ, অধিককাল হবে, অধিককাল আটক রাখার ক্ষমতা আহ, আহ, প্রদান করবে না, যদি সুপ্রিম কোর্টের বিচারক, আন্ডারলাইন করেন, রয়েছে বা ছিল, কিংবা সুপ্রিম কোর্টের বিচারক পদে নিয়োগ লাভের যোগ্যতা রাখে, আন্ডারলাইন করবেন, এরূপ গোল দিবেন 2 জন, এবং প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত একজন প্রবীণ কর্মচারীর সমন্বয়ে গঠিত কোনো উপদেষ্টা পরিষদ উক্ত 6 মাস অতিবাহিত হবার পূর্বে রিপোর্ট প্রদান না করে থাকে যে পর্ষদের মতে উক্ত ব্যক্তিকে তদারকিত্বকালে আটক রাখার পর্যাপ্ত কারণ রয়েছে। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ বলে বলা হয়েছে, ধরেন আমাদের ফেরদৌস সরকার রে, ফেরদৌস সরকার, সর্দার, আচ্ছা ভুলে হয়ে গেছে, সর্দার, ফেরদৌস সর্দার রে বাংলাদেশ সরকার নিবর্তনমূলক আটক করছে। যে ওনার কাছে মনে হয়েছে যে ফেরদৌস সাবেক ছাত্রলীগ নেতা, ওর দ্বারা আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটতে পারে, তাহলে ওনারে নিবর্তনমূলক আটক করছে 1974 সালের বিশেষ ক্ষমতা আইনের অধীনে। এখন তাহলে ফেরদৌস সর্দার এই 33 অনুচ্ছেদের প্রথম যে অধিকার, তাকে আটকের কারণ জ্ঞাপনে কারণ জানাতে আদালত মানে ওই সরকার জানাতে বাধ্য না। আইনজীবীর মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের অধিকারও দিবে না। আবার আহ 2 নম্বর যেটা, যে ম্যাজিস্ট্রেটের সামনেও হাজির করবে না। তাহলে এই বিধানগুলো বিদেশি শত্রু আর নিবর্তনমূলক আটকের ক্ষেত্রে প্রযোজ্য না। এটা তো আমরা জানলাম, কিন্তু 4 উপনুচ্ছেদে যে কথাটা বলছে, যে নিবর্তনমূলক আটকে কাউকে সর্বোচ্চ আটক রাখা যাবে 6 মাস। 6 মাসের বেশি যদি আপনি আটক রাখতে চান, তাহলে উপদেষ্টা পরিষদের অনুমতি নিতে হবে। উপদেষ্টা পরিষদ 3 জন ব্যক্তির সমন্বয়ে গঠিত হবে। 2 জন হলেন হাইকোর্টের বিচারপতি, ছিলেন, আছেন বা হওয়ার যোগ্য। কথাগুলো কিন্তু ছিলেন মানে এখন নাই, আছেন মানে এখন আছে। ছিলেন বা আছেন কোনোটাই নাই, কিন্তু তার হওয়ার যোগ্যতা আছে, এরকম 2 জন। আর প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত একজন প্রবীণ কর্মচারী মানে সরকারি কর্মকর্তা। এই 3 জন মিলে উপদেষ্টা পরিষদ যদি মনে করে যে না, ফেরদৌসরে আরো রাখা দরকার, তাহলে 6 মাসের বেশি রাখতে পারবে। কিন্তু ওনরা যদি বলে যে না, ফেরদৌসরে রাখার দরকার নাই, তাহলে 6 মাস পরে ফেরদৌসরে মুক্তি দিতে হবে। জি, না জেলখানায় না, মানে অর্ডিনারি যে জেলখানা সেখানে আপনার রাখবে না, মানে বিশেষ কোথাও রাখবে। দেখেন, তাহলে এক হিসেবে, আচ্ছা ওই আসি, দেখেন তাহলে এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন হতে পারে প্রিলিতে, এবং এই জিনিসগুলো আপনার মানে পরিষ্কার ধারণা থাকতে হবে, কারণ লিখিত পরীক্ষার জন্য আপনি যদি এখন থেকে ধারণা নিয়ে যান, লিখিত পরীক্ষাতে এই জিনিসগুলো কিন্তু তাহলে আপনার মাথায় থাকবে। কারণ সাংবিধানিক আইন থেকে 80 মার্ক থাকে ভাই, 80 মার্ক। তো নিবর্তনমূলক আটকের বিধান সংবলিত কোন আইনের অধীন প্রদত্ত আদেশ অনুযায়ী কোনো ব্যক্তিকে আটক করা হলে আদেশ দানকারী কর্তৃপক্ষ তাকে, আন্ডারলাইন করবেন, যথাশীঘ্র আদেশ দানের কারণ জ্ঞাপন করবে। আহ মানে তারে যদি কোনো আদেশ দেয় নিবর্তনমূলক আইন এর বিধান সংবলিত কোন আইনের অধীন, কোন আইনের অধীন, এটা আগে সংবিধান সংশোধন করে পরে আইনটা বানাইছে। আগে যদি আইন বানাতো, তাইলে আবার ওই আইনটা 26 অনুচ্ছেদ অনুসারে বাতিল বলে গণ্য হতো। দেখেন, এবং উক্ত আদেশের বিরুদ্ধে বক্তব্য প্রকাশের জন্য তাকে যথাসম্ভব সুযোগ দান করবে, তবে শর্ত থাকে যে, দেখেন প্রথমে বলতেছে, 5 নম্বরে এসে বলতেছে যে নিবর্তনমূলক আটক যদি তারে করা হয়, তাহলে অবশ্যই তারে কারণ জ্ঞাপন করবে এবং তার বিরুদ্ধে বক্তব্য পেশের সুযোগ দিবে, তার নিজের বক্তব্য পেশের সুযোগ দিবে। তবে শর্ত থাকে যে আদেশ দানকারী কর্তৃপক্ষের বিবেচনায় তথ্যাদি প্রকাশ জনস্বার্থ বিরোধী বলে মনে হলে অনুরূপ কর্তৃপক্ষ তা প্রকাশে অস্বীকৃতি জ্ঞাপন করতে পারবে। মানে দিন শেষে সালিশ মানি তাল গাছটা সরকারের হাতে। উনি যদি মনে করে যে ফেরদৌসে এরকম মানে তথ্যাদি প্রকাশ যদি জনস্বার্থ বিরোধী হয়, তাহলে এটা প্রকাশে অস্বীকৃতি জ্ঞাপন করতে পারবে। তাহলে ফেরদৌসে আত্মপক্ষ সমর্থনের অধিকার দিছে কিনা, ফেরদৌস গ্রেফতারের ক্ষমতা জানে কিনা, বা ফেরদৌসে আটক অ্যাকচুয়ালি করা হয়েছে কিনা, এগুলো জনস্বার্থ বিরোধী হইলে আদালত মানে এটা সরকার প্রকাশ করবে না। না, এটা তো কিছু গুমের মতো। হ্যাঁ, এটা তো গুম মানে হলো বৈধ গুম। কায়দা করতে ছিল। হ্যাঁ, সংবিধানে বলা আছে, তার মানে এটা
বৈধ গুম। এখন মজার বিষয় হলো, অনেক কথা বলার আছে দেখেন, একটু পরে বলি। তার মানে আপনারা যে আয়না ঘর যে করছেন, আয়না ঘরের যে বিষয়টা সরকার যদি বলে যেত যে এটা তার নিবর্তনমূলক আটক করছি, তাহলে আর কোনো সমস্যা ছিল। থাকে না, যেহেতু আইনে আছে তারা নিবর্তনমূলক আটক করছি, বাংলাদেশ সংবিধানে এই বিধান আছে। আচ্ছা, 6 নম্বরটা দেখেন, উপদেষ্টা পরিষদ কর্তৃক এই অনুচ্ছেদের 4 দফার অধীন তদন্তের জন্য অনুসরণীয় সংসদ আইনের দ্বারা নির্ধারণ করতে পারবে। 4 অনুচ্ছেদ মানে ওই যে যে আপনার উপদেষ্টা পরিষদ কারা হবে টবে এগুলা যা আছে এগুলো সংসদ আইনের দ্বারা নির্ধারণ করবে। উপদেষ্টা পরিষদ কারা হবে, কিভাবে কার্যপদ্ধতি পরিচালনা করবে, এগুলো সব কিছু বা নিবর্তনমূলক আটক কি, প্রি জুডিশিয়াল অ্যাক্ট কি, এই সব বিধিবিধান আছে স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট 1974, এটাও আপনাদের পড়তে হবে। স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট 1974, এটা আমরা সামনে পড়ব। তাহলে আমরা 33 অনুচ্ছেদে বেশ কতগুলা বিষয় আমরা পেয়েছি। যে কাউরে যদি গ্রেফতার করা হয় তাকে আটকের কারণ জানাতে হবে, আইনজীবীর মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে, এক। ম্যাজিস্ট্রেটের কাছে 24 ঘন্টার মধ্যে হাজির করতে হবে, দুই। তবে বিদেশি শত্রু বা নিবর্তনমূলক আটকের ক্ষেত্রে প্রযোজ্য না, তিন। চারে বললো তারে আটক রাখা যাবে সর্বোচ্চ 6 মাস, তবে উপদেষ্টা পরিষদ নির্দেশ দিলে আরো আটক রাখা যেতে পারে, এটা হচ্ছে চার। পাঁচে বললো যে তারে অবশ্যই কারো আটকের কারণ জানাইতে হবে বা তারে বক্তব্য পেশের সুযোগ দিতে হবে, তবে জনস্বার্থ বিরোধী হলে এটা প্রকাশ করবে না, পাঁচ। এবং সব শেষে এসে বলল সংসদ এটা আইনের মাধ্যমে নির্ধারণ করবে। তো এখন আমরা একটু আলোচনায় আসি, তারপরে আরো অনেক কথা আছে, আশা করি আমরা সামনে বলবো। দেখেন, 33 অনুচ্ছেদে 2 ধরনের নাটকের বিধান আছে, আন্ডারলাইন করবেন। একটা হলো শাস্তিমূলক আটক, আর একটা হলো নিবর্তনমূলক আটক। শাস্তিমূলক আটক দেখেন, শাস্তিমূলক আটকের ক্ষেত্রে আটককৃত ব্যক্তির অধিকার 33-1 ও 2 দফায় উল্লেখ করা হয়েছে, এবং নিবর্তনমূলক আটকের ক্ষেত্রে আটক ব্যক্তির অধিকার 33-3, 4, 5, 6 উল্লেখ করা হয়েছে। শাস্তিমূলক আটক কাকে বলে আমরা একটু নিচেই চলে আসি। দেখেন, শাস্তিমূলক আটক বা পিউনিটিভ ডিটেনশন, কোনো অপরাধ প্রকৃতপক্ষে সংগঠনের পর অথবা কোনো অপরাধ সংগঠনের প্রচেষ্টার পর যদি উক্ত ব্যক্তিকে আটক করা হয়, সেটা হবে শাস্তিমূলক আটক বা পিউনিটিভ ডিটেনশন। মানে যখন ঘটনা ঘটে গেছে তারপরে যদি আপনারা গ্রেফতার করে, সেটা বলে পিউনিটিভ। বুঝছেন? খুন করছেন বা প্রিজুডিশিয়াল অ্যাক্ট ক্ষতিকারক কার্য অলরেডি করে ফেলেছেন, তখন আটক করলে পিউনিটিভ ডিটেনশন। আর শাস্তিমূলক আটক বা পিউনিটিভ ডিটেনশনের ক্ষেত্রে আটককৃত ব্যক্তির অধিকার সংবিধানের 33-1 ও 2 অনুচ্ছেদে পিউনিটিভ ডিটেনশন বা শাস্তিমূলক আটকের গ্রেফতার ক্ষেত্রে 4টি অধিকারের কথা বলা হয়েছে। কি কি দেখেন, 4টাই আমরা জানি। যথাশীঘ্রই তারে কারণ জানা, আইনজীবীর সাথে আত্মপক্ষ সমর্থন করার, 24 ঘন্টার মধ্যে নিকটতম ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করা, 24 ঘন্টার বেশি সময় আটক না রাখা। উপর উল্লেখিত অধিকার নিম্নলিখিত 2 শ্রেণীর ব্যক্তির ক্ষেত্রে আবার প্রযোজ্য না। একটা হলো যিনি বর্তমান সময়ের জন্য বিদেশি শত্রু, আর যাকে নিবর্তনমূলক আটক বা প্রিভেন্টিভ ডিটেনশনের আটক বিধান সম্বলিত কোনো আইনের অধীন গ্রেফতার করা হয়েছে বা আটক করা হয়েছে। যেমন, আন্ডারলাইন করেন, বিশেষ ক্ষমতা আইন 1974-এর অধীন ক্ষতিকর কোনো কার্যের কোনো জন্য কোনো ব্যক্তিকে গ্রেফতার করা হলে সে সময় উল্লেখিত অধিকারগুলো পাবে না। তো শাস্তিমূলক আটক আপনারা বুঝছেন কিনা? ঘটনা ঘটে যাওয়ার পরে শাস্তিমূলক আটক। এখন যখন এখনো ঘটনা ঘটে নাই, ঘটার পসিবিলিটি আছে, তখন হচ্ছে নিবর্তনমূলক আটক বা প্রিভেন্টিভ ডিটেনশন। অন্যদিকে কোনো ব্যক্তি অপরাধ করতে পারে এমন সম্ভাবনা থাকলে তাকে অপরাধ সংগঠন হতে বিরত রাখতে যদি আটক করা হয়, তাহলে সেটা নিবর্তনমূলক আটক বা প্রিভেন্টিভ ডিটেনশন হবে। এখন আমরা একটু নিবর্তনমূলক আটকের ইতিহাসে আসেন। নিবর্তনমূলক আটক আমাদের বাংলাদেশ সংবিধানে ছিল না। 1972 সালের সংবিধানে নিবর্তনমূলক আটক ছিল না। তাহলে নিবর্তনমূলক আটক কখন কিভাবে প্রণীত হলো, কোন প্রেক্ষাপটে? এটারে অনেক সময় কালো আইন বলে, নিবর্তনমূলক আটকের যে বিধানটা কালো আইন বলে। দেখেন, 1972 সালের 16ই ডিসেম্বর সংবিধান কার্যকর হওয়ার সময় সংবিধানে গোল দিবেন নিবর্তনমূলক আটক সংক্রান্ত কোনো বিধান ছিল না। সংবিধান কার্যকর হওয়ার পর অতি দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে থাকে। সংবিধান কার্যকর হওয়ার তারিখ থেকে, আন্ডারলাইন করবেন, 1 বছরেরও কম সময়ের মধ্যে গোল দিবেন 1972 সালের 22শে সেপ্টেম্বর 33 অনুচ্ছেদ সংশোধন করে দ্য কনস্টিটিউশন সেকেন্ড অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1973 পাশ করা হয়, এবং সংবিধানে সর্বপ্রথম নিবর্তনমূলক আটক সংক্রান্ত বিধান যুক্ত করা হয়। তাহলে আমাদের
সংবিধানে যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে যে নিবর্তনমূলক আটক সংযুক্ত করা হয় সংবিধানের কত সংশোধনীর মাধ্যমে, দ্বিতীয় সংশোধনী, এবং দ্বিতীয় সংশোধনী আনা হয় কত সালে? 1973 সালে, 1973 সালে। অতঃপর তৃতীয় সংশোধনী তো আনছে, কিন্তু নিবর্তনমূলক আইনের তো আলাদা একটা আইন প্রণয়ন করা দরকার। সংবিধানে বৈধতা দিছে, কিন্তু আইন তো দরকার। 1974 সালের 9 ফেব্রুয়ারি, এই যে দেখেন, বিশেষ ক্ষমতা আইন 1974 প্রণয়ন করা হয়, এবং উক্ত আইন দ্বারা কতিপয় ক্ষতিকারক কার্য প্রিজুডিশিয়াল অ্যাক্ট হতে কোনো ব্যক্তিকে নিবারণ করতে নিবর্তনমূলক আদেশ দিতে গোল দিবেন সরকার ও জেলা ম্যাজিস্ট্রেটকে ক্ষমতা দেওয়া হয়। এখানে ক্ষতিকার কার্য বা ক্ষতিকারক কার্য, এটা বলে প্রিজুডিশিয়াল অ্যাক্ট। এই আমাদের আহ, বিশেষ ক্ষমতা আইন 1974 যখন আমরা পড়ব, ওখানে 2 ধারায় বলা আছে যে প্রিজুডিশিয়াল অ্যাক্ট কি কি। ওই যে আইন শৃঙ্খলা বিঘ্ন করা, অর্থনৈতিক কোনো মানে সমস্যা হবে এরকম কোনো কাজ করা, বা বিদেশি রাষ্ট্রের সাথে সম্পর্ক খারাপ হবে, এই টাইপের কতগুলো বিস্তারিত বিবরণ দেওয়া আছে, সেগুলো হলো ক্ষতিকারক কার্য। তাহলে আপনার নিবর্তনমূলক আটক সংশোধন আনা হয়, সংশোধনের মাধ্যমে সংযুক্ত করা হয় 1973 সালে। আর এই সংক্রান্ত বিশেষ ক্ষমতা আইন পাস হয় 1974 সালে। এবং যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে যে নিবর্তনমূলক আটক করতে পারে কে কে, সরকার পারে, জেলা ম্যাজিস্ট্রেট পারে। আর কি করার সম্ভাবনা থাকলে নিবর্তনমূলক আটক করতে পারে? ক্ষতিকারক কার্য বা প্রিজুডিশিয়াল অ্যাক্ট। অতঃপর দেখেন, 1974 সালের বিশেষ ক্ষমতা আইন 3-1 অনুসারে সরকার, এবং 3-2 ধারা অনুসারে জেলা ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কোনো ব্যক্তিকে উক্ত আইনের 2-এর F, ওই যে গোল্ডেন 2-এর F দ্বারাই উল্লেখিত ক্ষতিকারক কার্য করা হতে বিরত রাখতে নিবর্তনমূলক আটকের ক্ষমতা দেওয়া হয়। তাহলে নিবর্তনমূলক ক্ষতিকারক কার্য সম্পর্কে আছে বিশেষ ক্ষমতা আইনের 2-এর F দ্বারাই, আর নিবর্তনমূলক আটক করতে পারে 3-এর 1 বা 3-এর 2। এখানে একটা বিষয় কি, এই 1974 সালের আইনের এক হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট, তিনি দিয়েছে সরকার হচ্ছে তিনের এক। এটা আমরা ওই মুহূর্তে গিয়ে পড়বো। আপাতত মনে রাখেন বিশেষ ক্ষমতা আইনের নিবর্তনমূলক আটকও আছে, আবার ক্ষতিকারক কার্যের সংজ্ঞাও আছে। হ্যাঁ, আমাদের সিআরপিসি অনুসারে কি নিবর্তন করা আচ্ছা, সম্ভব? আমি একটুই করি তারা। হ্যাঁ, বলেন তানভীর, বলেন। আমাদের এখানে সংবিধান সংশোধন করা হলো বিশেষ ক্ষমতা আইনে, আহ, মানে আইনে নিবর্তনমূলক আটকের যে অধিকারটা, এই অধিকারটা হুম, দেওয়ার জন্য। হুম, তো এখন সরকার হয়তো ওই সময় প্রয়োজন মনে করছে, ওই সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে, কিন্তু হুম, আমাদের সিআরপিসি তো প্রণয়ন হয়েছে সেই 1898 সালে। হুম। এখন সিআরপিসি দিয়ে কি, মানে সিআরপিসির আইন দিয়ে কি এই ধরনের কোনো আইন, মানে অপরাধ প্রতিরোধ করা সম্ভব ছিল না? আচ্ছা, ধন্যবাদ। প্রথমত যে কারণে পুনরায় সংবিধান আপনার প্রশ্নের সংশোধন উত্তর করতে দিই। হলো। সিআরপিসি তো আসলে একটা পদ্ধতিগত আইন। সিআরপিসি হচ্ছে কিভাবে ধরবে, কিভাবে বিচার করবে তাই। কিন্তু পদ্ধতিগত আইন চালাইতে হইলে লাগে কি? মূল আইন, সাবস্ট্যান্টিভ ল। মানে তারে আপনি সিআরপিসি অনুসারে আপনি গ্রেফতার করলেন, বাট গ্রেফতার করে সিআরপিসি অনুসারে রাখতে পারবেন না। তারে তো গ্রেফতার করে একটা মামলায় তারে দেখাইতে হবে, আর মামলা দেখাইতে হলে তো অন্য আইনের একটা অপরাধের ধারা লাগবে। তো আমাদের সিআরপিসি, তো যে কথা বললাম যে ওই 1972 সালে, মানে স্বাধীনতা যুদ্ধের পরে আমাদের এমন কোন সাবস্ট্যান্টিভ ল ছিল না যে নিবর্তনমূলক আটকের মতো বিধান আছে। এখন বিষয়টা হচ্ছে যে যখন 71 সালে দেশ স্বাধীন হলো, অতঃপর সংবিধান কার্যকর হলো, একটা স্বাধীন দেশে অরাজকতা এমন ভাবে বেড়ে গেল যে বেড়ে যাওয়ার পরে বাধ্য হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রিজুডিশিয়াল অ্যাক্ট বা এই নিবর্তনমূলক প্রিভেন্টিভ ডিটেনশনের বিধানটা করতে। এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কালো আইন পাশ করে ফেলছে, কালো আইন। কিন্তু মজার বিষয় হলো যে উনি তো ধরেন পাশ করছে 1972 সালে, 73 সালে, নিবর্তনমূলক আটকের বিধান যুক্ত করলো 73 সালে। কিন্তু আজকে কত সাল? 2025। 2025। অনেক সামরিক শাসন এসেছে, খালেদা জিয়া এসেছে, শেখ হাসিনা এসেছে, ফখরুদ্দিন এসেছে, ইউনূস সাহেবও আসছে। আজ পর্যন্ত দোষ শেখ মুজিবুর রহমানের দিছে, কিন্তু সুবিধা নিছে সবাই। এটা এই বিধান কিন্তু কেউ এসে বাতিল করে নাই। স্পেশাল পাওয়ার্স অ্যাক্টের ধরেন ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হয়েছে,
বা বিভিন্ন জিনিস কিছু বাতিল হয়েছে, কিন্তু স্পেশাল পাওয়ার্স অ্যাক্টের বা বাংলাদেশ সংবিধানের এই নিবর্তনমূলক আটকের বিধান নিয়ে কিন্তু কেউ কথা বলে না। তাহলে এটা একটা এক্সট্রাঅর্ডিনারি পাওয়ার সরকারের, যে আমি যারে খুশি ধরতে পারবো এবং আমি কারো জবাবদিহি করতে বাধ্য না। তাহলে করে গেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কিন্তু সুবিধা নিচ্ছেন আপনারা সবাই। সবাই। ঠিক আছে, সমালোচনা তার তো একা। এখন পর্যন্ত এটা বাতিলের কোনো কথা কিন্তু নাই, বাট এটা কিন্তু খুবই বাজে একটা জিনিস। বুঝতে পারছেন যে আমি তানভীরে ধরে নিয়ে গেলাম, এই জায়গায় আপনি যে রিট অফ হ্যাভিয়াস কর্পাস করলেও কাজ হবে না, যে আমি দেখাবো যে নিবর্তনমূলক আটকের ক্ষেত্রে এগুলো প্রযোজ্য না। হ্যাঁ, তো আমরা আমরা একটু পড়ি, দেখেন বুঝছেন তানভীর। এখন কিছু কিছু জিনিস আছে যে স্বহস্তে দমন করতে গিয়ে এই জিনিসগুলো বানাইছে। এখন আপনি যে জিনিসটা একটু খারাপ উদ্দেশ্য, মানে একটু কঠোর বানাইছেন খারাপ কাজ দমন করার জন্য, তখন ওই জিনিসটাই আবার অনেক সময় অন্যায় কাজেও ব্যবহৃত হবে। ওই যে মার্টিন লুথার কিং বলে গেছে যে ইনজাস্টিস এনিওয়ার ইজ এ থ্রেট টু জাস্টিস এভরিওয়ার। আপনি আজকে আমরা ধরেন সোহাগ সাহেবরে যারা যারা মারছে তাদেরকে যদি এই মুহূর্তে র্যাব যদি ক্রস ফায়ারে হত্যা করে, তাহলে আমরা সবাই শান্তি পাবো মানসিকভাবে, যে বিচার টিচারের দরকার নাই, ওদের ওইভাবে গুলি করেই মারা উচিত আবেগের তাড়নায়। কিন্তু অ্যাকচুয়ালি এটা সঠিক পদ্ধতি না। কারণ হ্যাঁ, তার জন্য জাস্টিস হলো না। আপনি সে যদি অপরাধ করে থাকে তারে আপনি ঠিকঠাক মতো বিচার করে, দরকার হলে দ্রুত বিচার করেও তারা সাজা দেন, কিন্তু তারা আত্মপক্ষ সমর্থনের অধিকার দিতে হবে, তাতে সে যতই খারাপ কাজ করুক না কেন। আজকে যদি আপনি কোনো অন্যায় ব্যবহার করেন, আজকে যদি কাউকে ক্রস ফায়ার করেন, কালকে ওই কাজটা ওই ভালো একজন মানুষ সে ব্যক্তির জন্য ব্যবহৃত হতে পারে। একজন অপরাধীও আইনের তো অধীন। এজন্য নিবর্তনমূলক আটক অবশ্যই একটা খারাপ আইন, তবে অন্যান্য সরকারও খারাপ কাজের ভাগীদার, কারণ তারা এসে কখনোই এই জিনিসটা বাতিল করে নাই। আচ্ছা, দেখেন, এবং কারে আরো মজার বিষয়, কারে আপনি নিবর্তনমূলক আটকে আহ, গ্রেফতার করলেন এটাও আমরা জানতে কোনো সুযোগ নাই। আচ্ছা। আচ্ছা, দেখেন, তো তাহলে নিবর্তনমূলক আটকের কারণ জানানো, বিশেষ ক্ষমতা আইন 1974 8-2 ধারা, সংবিধানের 33(5) অনুচ্ছেদ অনুসারে নিবর্তনমূলক আটক কোনো ব্যক্তিকে তার আটকের কারণ আটকের তারিখ হইতে 15 দিনের মধ্যে নোটিশ দিয়ে অবগত করতে হবে। এটা কিন্তু সংবিধানে বলে নাই, এটা বলছে বিশেষ ক্ষমতা আইনে। মানে তারা গ্রেফতারের কয় দিনের মধ্যে? 15 দিন। 15 দিনের মধ্যে তার নোটিশ দিয়ে অবগত করতে হবে। উক্ত 15 দিনের মধ্যে আটকের কারণ জানানো বাধ্যতামূলক। এমন কারণের আটক নির্ধারিত 15 দিনের মধ্যে না জানালে উক্ত আটক আদেশ অবৈধ বলে গণ্য হবে। অতঃপর দেখেন, সংবিধানের 33(5) অনুচ্ছেদে বলা হয়েছে নিবর্তনমূলক আটকের বিধান সংবলিত কোনো আইনের অধীন প্রদত্ত আদেশ অনুযায়ী কোনো ব্যক্তিকে আটক করা হলে আদেশ দানকারী কর্তৃপক্ষ তাকে যথাসম্ভব শীঘ্র আদেশ দানের কারণ জ্ঞাপন করবে এবং উক্ত আদেশের বিরুদ্ধে বক্তব্য পেশের জন্য তাকে যথাসম্ভব সুযোগ দান করবে। এটা বলছে সংবিধানে। সংবিধানে বলছে তারা জানাবে, কিন্তু এটারে ক্লারিফাই করছে বিশেষ ক্ষমতা আইনে কতদিনের মধ্যে জানাবে? 15 দিন। আচ্ছা, 33(5) অনুচ্ছেদে নিবর্তনমূলক আটকের কারণ জ্ঞাপন না করার কোনো নির্ধারিত সময় উল্লেখ করা হয়নি। মানে আমাদের সংবিধানে কিন্তু কোনো কারণ উল্লেখ করার যে কত দিনের মধ্যে উল্লেখ করবে এটা কিন্তু জানানো হয়নি, বাট এটা বরং বিষয়টি নিবর্তনমূলক আটকের বিধান সংবলিত কোনো আইনের উপর ছেড়ে দেওয়া হয়েছে। 1974 সালের বিশেষ ক্ষমতা আইনে নিবর্তনমূলক আটকের বিধান সংবলিত বিধান রয়েছে এবং উক্ত আইনের 8-2 ধারা অনুসারে এমন নিবর্তনমূলক আটকের কারণ আটকের তারিখ হইতে 15 দিনের মধ্যে অবগত করতে হবে। তো এই 15 দিনটা আমাদের সাংবিধানিক আইনের ক্ষেত্রে দরকার নাই। 15 দিনটা আমরা স্পেশালি যখন স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট পড়বো তখন এই জিনিসগুলো খুব ভালোভাবে পড়বো ইনশাল্লাহ। হ্যাঁ, এই যে জেনে রাখা ভালো, তা আসেন এই যে মানে শুভঙ্করের ফাঁকি দেখেন। তবে শর্ত থাকে যে আবেদন, হ্যাঁ বলেন বলেন, ওনার দেন, মাইক্রোফোন দেন, কই নেন 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 নেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ পারবে, যে তারা আটক রাখছিল কিন্তু আটকের কারণ জানাই নাই। হ্যাঁ, দেখেন, যে ক্ষতিপূরণ চাবে বা কেন তারা জানানো হলো না, কিন্তু একবার ক্ষতি যখন হয়ে যায় এরপরে আর তো আর
আর দেখেন, জেনে রাখা ভালো, আদেশ দানকারী কর্তৃপক্ষের বিবেচনায় তথ্যাদি প্রকাশ জনস্বার্থ বিরোধী বলে মনে হলে অনুরূপ কর্তৃপক্ষ তা প্রকাশে অস্বীকৃতি জ্ঞাপন করতে পারবে। মানে আপনি তারে 15 দিনের মধ্যে জানাইলেন নাকি জানাইলেন না এটা তো সে জানে, কিন্তু বাইরের লোক তো জানে না। এবং বাইরের লোক তো যদি মনে করে যে জনস্বার্থ বিরোধী, তারে যে গ্রেফতার করে নিয়ে গেছে তাই তো জানে না কেউ। তো আমরা চলে আসি নিবর্তনমূলক আটকের মেয়াদ। বিশেষ ক্ষমতা আইন 1974-এর 3-1 ধারায় সরকার নিবর্তনমূলক আটক আদেশ দিলে উক্ত আটক আদেশের কোনো নির্ধারিত মেয়াদ উল্লেখ করা হয় নাই। কিন্তু 3-2 ধারায় জেলা ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আটক আদেশ দিলে উক্ত আটক আদেশের প্রাথমিক মেয়াদ 30 দিন। আহ, তবে সরকার উক্ত মেয়াদ বাড়াতে পারে। মানে আমাদের গোপালগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, এটা তো শুধু গোপালগঞ্জ না, সব জায়গায় জেলা ম্যাজিস্ট্রেট অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছে, তারাও কিন্তু নিবর্তনমূলক আটক করতে পারে। এই বিধানটা আমি আবারও বলি, বিস্তারিত করব বিশেষ ক্ষমতা আইনে। সংবিধান বা বিশেষ ক্ষমতা আইন 1974-এর কোথাও নিবর্তনমূলক আটকের সর্বোচ্চ মেয়াদ উল্লেখ করা হয়নি। জাস্ট বলা হয়েছে 6 মাস পর পর পর্যালোচনা করবে, কিন্তু সর্বোচ্চ কতদিন আটক রাখবে এটা কিন্তু বলা হয় নাই। বরং 6 মাসের অধিক কাল আটকের ক্ষেত্রে উপদেষ্টা পরিষদের অনুমতি সাপেক্ষে আটক রাখতে হবে। আপনি যদি 6 মাসের বেশি আটক রাখতে চান তাহলে অনুমতি নিতে হবে কার? উপদেষ্টা পরিষদের। সুতরাং উপদেষ্টা পরিষদের অনুমতি ব্যতীত সরকার কোনো ব্যক্তিকে নিবর্তনমূলক আটক রাখতে পারে অনধিক 6 মাস বা 120 দিন পর্যন্ত। 6 মাস আর 120 দিন কি এক হলো? 6 মাস কি 120 দিন? হ্যাঁ, হ্যাঁ, এটা সো আপাতত সংবিধানের কথাটা মনে রাখেন। এই দিন টিন যা আছে 30, 60, 6 এগুলো আমরা পড়বো স্পেশাল পাওয়ার্স অ্যাক্টে। আপাতত সাংবিধানিক আইন যেহেতু আমরা পড়তেছি, এই জায়গায় অ্যাডভাইজারি বোর্ড ওইটা পর্যালোচনা করবে কয় মাস পর পর? 6 মাস পর পর। তো এখন আমরা দেখি উপদেষ্টা পরিষদ গঠন। সংবিধানের 33-4 অনুচ্ছেদ এবং বিশেষ ক্ষমতা আইনের 29 ধারায় উপদেষ্টা পরিষদ গঠনের বিধান রয়েছে। উভয় ধারা অনুসারে উপদেষ্টা পরিষদ গঠিত হবে সুপ্রিম কোর্টের বিচারক রয়েছে, ছিল বা সুপ্রিম কোর্টের বিচারক পদে নিয়োগ লাভের যোগ্যতা আছে এরূপ 2 জন এবং প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রবীণ কর্মচারীর সমন্বয়। তো নিবর্তনমূলক আটক ব্যক্তি যে সকল অধিকার পাবে না এটা একটু দেখি। নিবর্তনমূলক আটক ব্যক্তি কোন কোন অধিকার পাবে না? ওই যে 33-1 আর 2-এ যেটা আছে, আইনজীবীর মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের 24 ঘন্টার মধ্যে, এগুলা সে পাবে না। দেখেন, নিবর্তনমূলক আইনের অধীন আটককৃত কোনো ব্যক্তি সংবিধানের 33-1 ও 33-2 অনুচ্ছেদের উল্লিখিত মৌলিক অধিকারের অধিকারী হবে না। অর্থাৎ তিনি এমন অধিকার বলবৎ করতে হাইকোর্ট বিভাগে আন্ডারলাইন করবেন, রিট করতে পারবে না। নিবর্তনমূলক আইনের অধীন আটককৃত কোন ব্যক্তি যথাসম্ভব শীঘ্র তার গ্রেফতারের কারণ জানতে না পারলে বা মনোনীত আইনজীবীর সাথে পরামর্শ করতে বা তার দ্বারা আত্মপক্ষ সমর্থনের অধিকার হতে বঞ্চিত হলেও উক্ত অধিকার বলবৎ করতে রিট করার অধিকারী হবে না। বা এমন ব্যক্তিকে গ্রেফতারের সময় হতে 24 ঘন্টার মধ্যে নিকটতম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করা এবং ম্যাজিস্ট্রেটের আদেশ অনুসারে তাকে প্রহরায় আটক রাখার কোনো বাধ্যবাধকতা নেই। না, ওই 6 মাসের যে বিধানটা, উনি ওই আমাদের আপাতত মনে রাখেন যে সংবিধানে বলছে 6 মাস। আমাদের তো সংবিধানে দিনের কোনো কথা বলে নাই, দিনের কথা আছে হচ্ছে আপনার স্পেশাল পাওয়ার্স অ্যাক্টে। এই কারণে দিনেরটা আমি এখানে ফোকাস করতেছি না, দিনেরটা আমরা ওখানে গিয়ে পড়বো। আপাতত সংবিধানেরটা মনে রাখেন, সংবিধানে বলছে উপদেষ্টা পরিষদ ওটা পর্যালোচনা করবে কতদিন পর পর? 6 মাস পর পর। এটা মনে রাখলেই হবে ইনশাল্লাহ। তাহলে নিবর্তনমূলক আটক রে আপনাদের কাছে পার্সোনালি কি মনে হয়? আচ্ছা, ধন্যবাদ। এই আইনের জন্য মানুষ পুলিশ চোখে দেখতে পারে না, পুলিশ দেখে আচ্ছা তানভীর, 3 আর 4 প্রশ্ন পড়েন, মাইক্রোফোন হাতে নিয়ে পড়েন। সংবিধানের কত অনুচ্ছেদে গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষা কবচ? সেফগার্ড অ্যাজ টু অ্যারেস্ট সেফগার্ড এন্ড টু ডিটেনশন। অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন কত রুলস। অনুচ্ছেদ? অনুচ্ছেদ 33। 33 মনে রাখেন। No person who is arrested shall be detained in custody without being informed as soon as may be the grounds for such arrest, nor shall he be denied the right to consult and be defended by a legal practitioner of his choice. তার কারণ
নো পারসন হু ইজ অ্যারেস্টেড শ্যাল, আচ্ছা কারোই এটা গ্রেফতার করা যাবে না 1933। তার কারণ না জানাইয়া, এবং ওই যে আইনজীবীর মাধ্যমে এত কথাই বলছেন। 33। ডিটেনশন হ্যাঁ, 33। জি। তো 8 করেন, 8। 8 গুরুত্বপূর্ণ। সংবিধানের 33-এর 1 ও 2 অনুচ্ছেদে প্রদত্ত অধিকার প্রযোজ্য হবে না নিম্নলিখিত কোন শ্রেণীর ব্যক্তির ক্ষেত্রে? বর্তমান সময়ের জন্য বিদেশি শত্রু, হ্যাঁ এটা হবে। আর নিবর্তনমূলক আটকের বিধান সংবলিত আইনে গ্রেপ্তার বা আটক ব্যক্তি, এটা হবে। ক শাস্তিমূলক এবং খ আটক উভয় সংবলিত, জি নাকি? এটা হবে না, লাস্ট হবে। 9 পড়েন। ভিন্ন কোনো পদ্ধতি গ্রহণ না করা হলে নিবর্তনমূলক আটকের প্রিভেন্টিভ ডিটেনশনের ক্ষেত্রে কোনো ব্যক্তিকে আটক রাখা যাবে না 6 মাসের অধিক। 6 মাসের বেশি আটক রাখা যাবে না। আচ্ছা, তারপরে 10 নাম্বারটা পড়েন। নিবর্তনমূলক আটকের ক্ষেত্রে কোনো ব্যক্তিকে 6 মাসের অধিক সময়ের জন্য আটক রাখতে হলে আহ, উপদেষ্টা পর্ষদের অনুমতি নিতে হবে। কারণ অনুমতি নিতে হবে উপদেষ্টা পর্ষদের। উপদেষ্টা পরিষদের। ঠিক আছে, আমাদের নামাজের বিরতি, এরপরে আমরা ইনশাল্লাহ বাকি অনুচ্ছেদ শুরু করব ইনশাল্লাহ। 34 অনুচ্ছেদে দেখেন, জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণ। এরকম একটা বিধান আমরা দণ্ডবিধিতে পড়েছিলাম 374 ধারায়। জবরদস্তি শ্রম যদি কাউরে দিয়ে করায় তাহলে এত বছরের সাজা, 1 বছরের বিনাশ্রম আছে বোধ হয়, যতদূর মনে পড়ে, বা কম বেশি হতে পারে। জবরদস্তি শ্রম মানে হলো যে কাউরে আপনি জোর করে তার শ্রম দিতে বাধ্য করতে পারবেন না। সকল প্রকার জবরদস্তি শ্রম নিষিদ্ধ, এবং এই বিধান কোনোভাবে লঙ্ঘিত হলে তা আইনত দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে। এই অনুচ্ছেদের কোনো কিছুই সেই সকল বাধ্যতামূলক শ্রমের ক্ষেত্রে প্রযোজ্য হবে না যেখানে, আন্ডারলাইন করেন, ফৌজদারি অপরাধের জন্য কোনো ব্যক্তি আইনত দণ্ড ভোগ করছে। মানে হলো যারে মামলায় সাজা দিছে সে তো, তারেও তো ওই যে যাবজ্জীবন কারাদণ্ড বলেন বা সশ্রম কারাদণ্ড, তো ওই জায়গায় যায় তার সাজা খাটার সাথে সাথে শ্রমও দেওয়া লাগতেছে। সো ওই ওই অভিযুক্ত বা ওই কয়েদে কিন্তু এই 34-এর সুবিধা পাবে না। আর জনগণের উদ্দেশ্য সাধন কল্পে আইনের দ্বারা আবশ্যক হলে, যদি আইন দ্বারা করা হয় যে অমুকটা শ্রম দিতে হবে, যেরকম আমি যদি এভাবে চিন্তা করেন যে যারা আর্মি নেভি এয়ারফোর্স বা পুলিশের চাকরি পায়, তাদের যে ট্রেনিংটা, ট্রেনিং এর সময় কিন্তু অনেক কষ্ট হয়, অনেকে ট্রেনিং এর সময় পলায় চলে আসে, তাহলে ওটারে কিন্তু জবরদস্তি শ্রম বলা যাবে না। এটাই তো 34-এর মূল ব্যাখ্যা, এটাই জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণ। আমরা অনুচ্ছেদ 35-এ আসি। বিচার 33-এর মতো আর একটা গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ হলো অনুচ্ছেদ 35। এ জায়গায় অনেকগুলা বিষয় আছে, অনেক কিছু জানার আছে। অনুচ্ছেদ 35, বিচার এবং দণ্ড সম্পর্কে রক্ষণ। আচ্ছা, অপরাধের দায়যুক্ত কার্য সংগঠনকালে, দেখেন মানে আইন হচ্ছে এমন জিনিস, মানে আহ, এগুলা আপনি যত পড়বেন তত শেখা যায়। সংবিধান তো আমি নিজেও জীবনে বহুবার পড়ছি, বাট আপনাদের পড়ানোর উদ্দেশ্যে যখন আবার আমার পুরো আবার শুরু থেকে আমি নিজে আর একবার পড়তেছি, তো পড়তে গেলে দেখা গেলো একটা অনুচ্ছেদ আমি আগে যা জানতাম এক আঙ্গিকে, এখন ওই আঙ্গিকের সাথে সাথে আমার মনে হয়েছে যে না, এটা তো আরো এইভাবেও হতে পারে। তো আইন আসলে আপনার জানার কোনো শেষ নাই। এটা কেউ যদি বলে যে আমি জানি, বা অল্প কিছু শিখে মনে করে যে আমি সব জানি, এটা আসলে বিষয়টা তেমন না। তো বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষণ, অপরাধের দায়যুক্ত কার্য সংগঠনকালে বলবৎ ছিল এইরূপ আইন ভঙ্গ করার অপরাধ ব্যতীত কোনো ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা যাবে না। এই কথাটার অর্থ কি? এবং আন্ডারলাইন করেন, অপরাধ সংগঠনকালে বলবৎ সেই আইন বলে যে দণ্ড দেওয়া যেতে পারত তাকে তার অধিক বা তা হতে ভিন্ন দণ্ড দেওয়া যাবে না। এই ফেরদাউস ই করেন, ফেরদৌস না ফেরদাউস কোনটা? ফেরদাউস, যাই হোক, দেখেন, এইরূপ আইন ভঙ্গ করার অপরাধ ব্যতীত কোনো ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা যাবে না। আর এবং 2 সেকেন্ড পার্টটা দেখেন, অপরাধ সংগঠনকালে বলবৎ যে সেই আইন বলে যে দণ্ড দেওয়া যেতে পারতো তাকে তার অধিক বা তা হতে ভিন্ন দণ্ড দেওয়া যাবে না। খুবই
গুরুত্বপূর্ণ কথা এবং খুবই মানে কার্যকর একটা অনুচ্ছেদ। বিষয়টা এখানে বলছে, এখানে আমরা একটু পরেই এই প্রতিটা অনুচ্ছেদের ব্যাখ্যা পড়বো, বাট আমি একটু সংক্ষেপে বলে যাই। এই 35-এর একে বলছে এক্স পোস্ট ফ্যাক্টো ল। এক্স পোস্ট ফ্যাক্টো ল মানে ভূতাপেক্ষা আইন। ভূতাপেক্ষা আইন, ভূতাপেক্ষা আইন মানে কি? ধরেন আহ, আমাদের নারী ও শিশু নির্যাতন দমন আইন, এটা প্রণয়ন করা হয়েছে 2000 সালে। 2000 সালে আহ, ধরেন ধর্ষণের শাস্তি ছিল যাবজ্জীবন কারাদণ্ড। পরবর্তীতে এই যে সাম্প্রতিক 2-3 বছর বা 2-3 বছর আগে ধর্ষণের শাস্তি বানাইছে সর্বোচ্চ শাস্তি মৃত্যু দণ্ড। আগে কিন্তু মৃত্যুদণ্ড ছিল না। ধরেন উদাহরণস্বরূপ আমি বলি যে 2022 সালের সংশোধনীতে একজনকে মৃত্যুদণ্ডে, আমি ধর্ষণের সাজা হলো মৃত্যুদণ্ড, এটা করছে 2022 সালে। তা আমাদের 35-এর একে বলতেছে যে অপরাধ যখন সংগঠন করছে তখন যে আইন ছিল, সেই আইনে যে সাজা ছিল তারে সেই সাজাই দিতে হবে। ভবিষ্যতে আইন তৈরি করে সেই সাজা তারে দেওয়া যাবে না। কিভাবে? 2010 সালে যদি কেউ ধর্ষণ করে, তাহলে 2022 সালে যে ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড, এই 22-এর মৃত্যুদণ্ড 10-এর ঘটনায় দেওয়া যাবে না। 10-এ যা ছিল সেই সাজা দিতে হবে। বুঝছেন? আর যদি এরকম থাকে যে 2010 সালে ধর্ষণের কোনো সাজাই ছিল না, সাজা তৈরি করছে 2020-এ আইসা, তাহলে ওই যে 2010 সালে যে ধর্ষণ করছে তাহলে তারে কোনো সাজাই কি বলেন দেওয়া যাবে না। বুঝলেন কিনা? মানে আপনি পূর্বে একটা অপরাধ করেছিলেন, যে অপরাধ ওই মুহূর্তে সেটা আসলে অপরাধ না, এমন একটা কাজ করছেন, ধরেন মাদক গাঁজা খাওয়া, গাঁজা খাইছেন ওই মুহূর্তে সেটা অপরাধ ছিল না, পরে যদি আইন করা হয় যে গাঁজা খাইলে এত বছরের সাজা, তাহলে ওই অপরাধ ওই ভবিষ্যতের আইন তৈরি করে পূর্বের ওই কাজটার সাজা দেওয়া যাবে না। আর যদি যখন অপরাধটা করেছে ওই মুহূর্তেই যদি সেটা শাস্তিযোগ্য হয়, তাহলে যতটুকু ওই মুহূর্তে শাস্তিযোগ্য ছিল তখন তাকে ওই শাস্তিটুকুই দেওয়া যাবে। ভবিষ্যতে যে শাস্তি বাড়াইছে এই সাজা দেওয়া যাবে না। বুঝেন কিনা? আচ্ছা, ধন্যবাদ। অতঃপর আমরা 35-এর 2-এ আসি। এক অপরাধের জন্য কোনো ব্যক্তিকে একাধিকবার ফৌজদারিতে সোপর্দ ও দণ্ডিত করা যাবে না। 3টে স্টার দেন। এক অপরাধের জন্য কোনো ব্যক্তিকে একাধিকবার ফৌজদারিতে সোপর্দ ও দণ্ডিত, শব্দটা গোল্ডেন, দণ্ডিত। রেস জুডিকাটা, দেওয়ানি কার্যবিধির 11 ধারায়। ফৌজদারিতে বলছে ডাবল জিওপার্টি নাকি দোবারা দোষ নীতি। সেম বিধান আমাদের বাংলাদেশ সংবিধানে আছে 35-এর 2। 35-এর 2 অর্থাৎ একবার যারে বিচার করে দণ্ড দেওয়া হয়েছে তার বিচার আর করা যাবে না। 35-এর 2। তো খুব সংক্ষেপে বলে যাই, ফৌজদারির 403-এর সাথে 35-এর 2-এর একটা পার্থক্য আছে। 35 ফৌজদারিতে বলছে যে বিচারে যদি খালাস দেওয়া হয় বা দণ্ড দেওয়া হয় তাহলে পুনরায় বিচার করা যাবে না, খালাস অথবা দণ্ড দুইটা কথাই ফৌজদারি কার্যবিধি 403-এ। কিন্তু 35-এর 2-এ বলছে যে একবার যারে দণ্ড দেওয়া হয়েছে তারে আর একবার দণ্ড দেওয়া যাবে না। তাহলে 35-এর 2-এ কিন্তু খালাসের কথা বলে নাই, 35-এর 2-এ শুধু বলছে কি দণ্ডের কথা। মানে একটা চোররে যদি আপনি দণ্ড একবার দিয়ে ফেলেন সেম অপরাধের জন্য, তারে আবার আপনি দণ্ড দিতে পারবেন না। তাহলে আমাদের ওই নীতি এক, ডাবল জিও পার্টি বা নেমো ডিবেট বিস বিস্তারি নীতি এক, বাট স্কোপ বেশি ফৌজদারি কার্যবিধি 403-এর, মানে পরিধি বেশি 403-এর। সংবিধানের 35-এর 2-এর পরিধি কম। সংবিধানে 35-এর 2-এ বলছে যারে একবার দণ্ড দেওয়া হয়েছে তারে আর দণ্ড দেওয়া যাবে না। বুঝছেন? আচ্ছা, আমরা চলে আসি 35-এর 3। এটা কি ইন্টারপ্রিটেশন দ্বারা কি এরকম ব্যাখ্যা করা যায় কিনা যে আসলে দণ্ড বলতে এখানে খালাস দণ্ড না, শব্দ দণ্ড আর খালাস কেন এক হবে? তাকে মানে তাকে আসলে বিচার করা হলো একই বিষয়, যে তাকে আর পুনরায় বিচার করা যাবে না। না, আপনার এই জায়গা দেখেন সরাসরি বলা আছে যে সোপর্দ ও দণ্ডিত করা যাবে না। দণ্ড মানে তো দণ্ডই, খালাস তো দণ্ড না। So আপনি যে সুবিধা পাচ্ছেন না তা না, সংবিধান অনুসারে না পাইতে পারেন, ফৌজদারি কার্যবিধি অনুসারে তো পাচ্ছেন। 35-এর 3 দেখেন, ফৌজদারি অপরাধের দায়ে অভিযুক্ত প্রত্যেক ব্যক্তি আইনের দ্বারা প্রতিষ্ঠিত গোল দিবেন স্বাধীন এবং নিরপেক্ষ আদালত বা ট্রাইব্যুনালে দ্রুত গোল দেন, দ্রুত এবং প্রকাশ্য বিচার লাভের অধিকারী হবে।
বলতেছে যে তার যে বিচার করা হবে স্বাধীন এবং নিরপেক্ষ আদালত বা ট্রাইব্যুনালে বিচার করা হবে দ্রুত এবং কি বলেন প্রকাশ্য বিচার লাভের অধিকারী হবে। তাহলে আমরা এখানে 35-এর একে বলো এক্স পোস্ট ফ্যাক্টো ল বা ভূতাপেক্ষা আইন, 35-এর দুয়ে বললো ডাবল জিওপার্ডি, 35-এর তিনে তিনে বললো যে নিরপেক্ষ আদালত বা ট্রাইব্যুনাল এবং দ্রুত বিচার করতে হবে। 35-এর 4-এ দেখেন কোন অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তিকে, আন্ডারলাইন করবেন, নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। মানে অভিযুক্ত ব্যক্তি যিনি আসামি তার নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। এখন প্রশ্ন এসে যায় যে স্যার তাহলে 164-এ তো সে নিজের দোষ নিজে স্বীকার করতেছে, বা রাজ সাক্ষীতে তো সে নিজের দোষ নিজে স্বীকার করতেছে, তাহলে এটা 35-এর 4 কি ওইটার পরিপন্থী কিনা? না, পরিপন্থী না। পরিপন্থী না এই কারণে, কারণ 164-এ সে তো তারে তো বাধ্য করে নাই, সে তো নিজের ইচ্ছায় দিছে। রাস রাজ সাক্ষী তো তারা কেউ বাধ্য করে নাই, তুমি যদি মানো তাহলে দিতে পারো, কিন্তু তারে ওই যে রিমান্ডে নিয়ে মারপিট করে জোরপূর্বক তারে বাধ্য করে নেওয়া, বাধ্য করে স্বীকারোক্তি প্রদান করলে সেটা গ্রহণযোগ্য হবে না। এই জন্য এই যে রিমান্ডের যে আমাদের যে বিধানটা আছে এটা কিন্তু বাংলাদেশ সংবিধানের 35-এর 4-এর পরিপন্থী, বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে 5 নাম্বারটা দেখেন, কোনো ব্যক্তিকে যন্ত্রণা দেওয়া যাবে না কিংবা নিষ্ঠুর, অমানসিক, লাঞ্ছনাকর দণ্ড দেওয়া যাবে না কিংবা কারোর সাথে অনুরূপ ব্যবহার করা যাবে না। কোনো ব্যক্তিকে যন্ত্রণা দিবেন না, তানবীর। নিষ্ঠুর, অমানসিক বা লাঞ্ছনাকর দণ্ড দেওয়া যাবে না। এটা কিন্তু 35-এর 5-এর পরিপন্থী। তবে হ্যাঁ, আচ্ছা দেখেন তাহলে এখন এই এখন 35-এর 6টা ভালো বলছে, দেখেন প্রচলিত আইনে নির্দিষ্ট কোনো দণ্ড বা বিচার পদ্ধতি সম্পর্কিত কোনো বিধানের প্রয়োগকে এই অনুচ্ছেদের 3 বা 5 দফার কোনো কিছুকেই প্রভাবিত করবে না। 3 বা 5 দফায় কি আছে? 3 দফায় আছে স্বাধীন নিরপেক্ষ ট্রাইব্যুনাল বা আদালত, আর 5 দফায় আছে কি ওই নিষ্ঠুর, অমানসিক এই শাস্তিগুলো তারা দেওয়া যাবে না। তো এজন্য আহ যদি কাউরে দণ্ড দেওয়া হয়, ধরেন একজন বিচার করে দণ্ড দিছে, তার ক্ষেত্রে কিন্তু এই 35-এর 3 আর 35-এর 5-এর সুবিধা সে পাবে না। এটা খেয়াল রাখেন। তো 35 ধারাটা খুবই গুরুত্বপূর্ণ। এভাবে আসতে পারে যে এক্স পোস্ট ফ্যাক্টর ল কত অনুচ্ছেদে আছে? 35। নেমো ডিবেট বিস বেক্সারি কত অনুচ্ছেদে আছে? 35। তারপরে স্বাধীন নিরপেক্ষ প্রকাশ্য আদালতে বিচার হবে, 35। নিষ্ঠুর, অমানসিক দণ্ড দেওয়া যাবে না, কারো জোরপূর্বক স্বীকারোক্তি প্রদানে বাধ্য করা যাবে না, বা সাক্ষ্য প্রদানে বাধ্য করা যাবে না, সবকিছুই আছে 35-এ। শুধু সরকারি চাকরির বয়সী 35 করলো না। দেখেন শর্ট নোটে আসি যে সংবিধানের 35 অনুচ্ছেদে বিচার ও দণ্ড সম্পর্কে একগুচ্ছ সুরক্ষা বিধান করা হয়েছে। এই যে দেখেন, ভূতাপেক্ষা আইনের বিরুদ্ধে সুরক্ষা 35-এর 1, দোবারা সাজার বিরুদ্ধে সুরক্ষা 35-এর 2, দ্রুত নিরপেক্ষ বিচারের নিশ্চয়তা 35-এর 3, নিজের বিরুদ্ধে দোষ স্বীকারের ক্ষেত্রে সুরক্ষা 35-এর 4, যন্ত্রণা, নিষ্ঠুর, অমানসিক, লাঞ্ছনাকার দণ্ডের বিরুদ্ধে সুরক্ষা 35-এর 5। তো 35-এর 6 দফার বর্তমান বলবৎ আইনে বর্ণিত শাস্তি বা বিচারের পদ্ধতির ক্ষেত্রে 35-এর 3 ও 5 দফা অকার্যকর ঘোষণা করা হয়েছে। অর্থাৎ 35-এর 3 ও 5 অনুচ্ছেদ কার্যকর হওয়ার পূর্বে বলবৎ কোনো আইনে বর্ণিত কোনো বিচার দ্রুত পদ্ধতি দ্রুত না হলেও বা প্রকাশ্য বিচারের বিধান না থাকলেও উক্ত বিদ্যমান আইনে বর্ণিত শাস্তি যন্ত্রণাদায়ক, নিষ্ঠুর, অমানসিক বা লাঞ্ছনাকর হলেও উক্ত বিদ্যমান আইনকে চ্যালেঞ্জ করা যাবে না। এই কথাটা হলো যে এইভাবে বলা যায় যে এই আইন এটা করার পূর্বে যদি কোনো বিচার প্রকাশ্য আদালতে হচ্ছে না বা তার শাস্তি লাঞ্ছনাকর হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হবে না। তা আমরা চলে আসি ভূতাপেক্ষা আইন বা আন্ডারলাইন করেন এক্স পোস্ট ফ্যাক্টো ল। এক্স পোস্ট ফ্যাক্টো ল ভূতাপেক্ষা আইনের আর একটা নাম আছে রেট্রোস্পেক্টিভ ইফেক্ট। দেয় রেট্রোস্পেক্টিভ ইফেক্ট মানে হলো ওই আইন তৈরি করছে ভবিষ্যতে কিন্তু কার্যকর করছে পূর্বে। যেরকম আমাদের ওই বিচার বিভাগ যে সংশোধন করছে 2009, ফৌজদারি কার্যবিধি কার্যকর করছে 2007 সালের 1 নভেম্বর থেকে। তো ভূতাপেক্ষা আইন বলতে এমন আইনকে বোঝায় যে আইন ভূতে প্রণয়ন করছে, এটা বলবেন। দেখেন ভূতাপেক্ষা আইন বলতে এমন কাউকে বোঝায় যে
যে আইন ইতিমধ্যে সংগঠিত কার্যের জন্য পূর্ব হতে বা অতীত হতে শাস্তি আরোপ করে, বা যে আইন অতীত কার্যের জন্য শাস্তি বৃদ্ধি করে। যেমন কোনো ব্যক্তি 2012 সালে একটা কার্য করলো, দেখেন, যেটা উক্ত সময়ে আইনে সংজ্ঞায়িত কোনো অপরাধ ছিল না। মানে 2012-তে সে এমন একটা কাজ করেছে যেটা ওই সময় অপরাধ ছিল না, যার জন্য কোনো শাস্তির বিধান ছিল না। 2014 সালে একটি আইন প্রণয়ন করে এমন কার্য অপরাধ হিসেবে ঘোষণা করে শাস্তি আরোপ করলো, এবং 2012 সালে সংগঠিত কার্যের জন্য উক্ত শাস্তি প্রযোজ্য করলো। অথবা 2020 সালে সংগঠিত কোনো অপরাধের শাস্তি ছিল যাবজ্জীবন কারাবাস, 2021 সালে সরকার আইনে পরিবর্তন করে উক্ত অপরাধের শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ড করলো, এবং উক্ত শাস্তি 2020 সালে সংগঠিত অপরাধটির জন্য প্রযোজ্য করা হলো। বলেন তো প্রযোজ্য করা হলে হবে কিনা? হবে না। প্রযোজ্য করলে এটা সংবিধানের 35-এর 1-এর লঙ্ঘন। এইগুলো ভূতাপেক্ষা আইনের উদাহরণ। এমন ধরনের আইন ন্যায় বিচারের স্বাভাবিক ধারণার পরিপন্থী, এবং এমন ধরনের আইন প্রণয়ন কোনো ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা যাবে না বা দণ্ড দেওয়া যাবে না। তাহলে আমি যদি আপনাদের এইভাবে একটা প্রশ্ন এসেই গেল যে 90 সালে একজন ব্যক্তি ধর্ষণ করছে, 1990 সালে, ও তখন তার বিরুদ্ধে কোনো বিচার টেচার হয় নাই, মামলাটা করছে এখন। ফৌজদারি মামলা তো বিচার যৌক্তিক কারণ থাকলে মামলা মানে যে কোনো সময় দায়ের করা যায়, ফৌজদারি মামলার ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য না। তাহলে 1990 সালের যে ধর্ষণটা করছে ধরেন, তাহলে ওই 90 সালের ধর্ষণের মামলা কি এই বর্তমানে নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীন বিচার করা যাবে কিনা বলে? যাবে? তখন অপরাধ ছিল, বাট তখন ধরেন যে আইন ছিল সে আইনে বিচার করবে। তখন ওই 90 সালে দেখতে হবে কোন আইনটা, ধর্ষণটা কোন আইনের অধীনে অপরাধ। যদি থাকে যে দণ্ডবিধি 376 ধারায়, তাহলে এখন এসে মামলা হবে দণ্ডবিধির কত ধারায়? 376 ধারায়। বুঝছেন? আর এখন যদি 90 সালের ঘটনার মামলা আপনি যদি নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিচার করেন, তাইলে কিন্তু এই মামলার বিচারটা কি হবে? অবৈধ হবে, সংবিধানের মৌলিক অধিকারের পরিপন্থী। বুঝেন কিনা? আচ্ছা, তাহলে আমরা একটু চলে আসি। অনলাইনে আপনারা যারা আছেন মাঝে মধ্যে সারা শব্দ দিয়েন, কথা বললেন। আমরা মোট সদস্য তো কম আছি, একটা আলোচনা এমনি আনুষঙ্গিক আলোচনাও বেশি হয়। প্লাস যদি কোনো প্রশ্ন থাকে করবেন, কোনো সমস্যা নাই, এখানে লজ্জা শরমের কোনো আহ, বিষয় নাই। মোটামুটি জিজ্ঞাসা করবেন। আর আইন আসলে এমন একটা সাবজেক্ট, এটা তো আমাদের আলোচনা করতেই হবে। রাষ্ট্রই তো চালায় আইন, যারা পড়ে তারা। এখন আমাদের রাষ্ট্রের প্রেক্ষাপট ভিন্ন, কিন্তু আইন না জানলে আপনি একটা সংসদে যাই কি করবেন? সংসদ মানেই তো আইনের খেলা, কিন্তু আপনি সে জায়গায় আইনই জানেন না, আপনি ব্যবসায়ী হয়ে যাই সংসদ চালাচ্ছেন। দেখেন তো, তাহলে 35-এর 1 অনুচ্ছেদ ভূতাপেক্ষা আইন এক্সপোস্ট ফ্যাক্টরের বিরুদ্ধে প্রয়োজনীয় সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। 35-এর 1 অনুচ্ছেদের 2টি অংশ। 35-এর 1 অনুচ্ছেদের প্রথম অংশে অপরাধের দায়যুক্ত কার্য সংগঠনকালে বলবৎ ছিল এইরূপ আইন ভঙ্গ। আচ্ছা, এইটুক পড়তেছি না, একটু আমরা একবার পড়ছি তো, সরাসরি আমরা দোবারা সাজার নীতিতে চলে যাই। দেখেন এইটুক বাদ দিলাম, আমরা তো বুঝছি এক্সপোস্ট ফ্যাক্টর ল, বুঝতেন না? বুঝলে এগুলো দোবারা সাজায় চলে আসি। ডাবল জিও পার্টি 35-এর 2। 35-এর 2 অনুচ্ছেদ অনুসারে দোবারা সাজার বিরুদ্ধে সুরক্ষা দেওয়া হয়েছে। 35-এর 2 অনুচ্ছেদে বলা হয়েছে এক অপরাধের জন্য এক ব্যক্তিকে একাধিকবার ফৌজদারিতে সোপর্দ দণ্ডিত করা যাবে না। এই নীতিটি আন্ডারলাইন করবেন, নেমো ডিবেট বিসবেক্সারের নীতির উপর প্রতিষ্ঠিত, যার অর্থ হলো কোনো ব্যক্তিকে দ্বিতীয়বারের জন্য বিচার করা যাবে না যার জন্য তাকে একবার চার্জে আনা হয়েছিল। তো 35-এর 2-এ মোট 3টা বিষয় বিবেচনা করতে হবে। দেখেন, পূর্ববর্তী কার্যধারায় সোপর্দ হয়েছিল এবং শাস্তি পেয়েছিল কিনা। এখানে কার্যধারা বলতে ফৌজদারি কার্যধারা বোঝানো হয়েছে। আর 35 এটা কিন্তু দেওয়ানি না। কার্যধারা বলতে কি বোঝানো হয়েছে? ফৌজদারি। ফৌজদারিতে একবার বিচার হলে আর বিচার করা যাবে না, এটা কিন্তু সংবিধানের 35 না, এটা দেওয়ানি কার্যবিধির কত? 31, সরি 11। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন জি। আচ্ছা দিয়েন, সমস্যা নাই, আপনি ক্লাস করেন। 35-এর 2 অনুচ্ছেদ প্রযোজ্য করতে হলে পূর্ববর্তী ফৌজদারি কার্যধারায় অভিযুক্ত গোল দেবেন, দণ্ডিত হতে হবে। তানভীর, এই যে দেখেন, ফৌজদারি কার্যধারায় কি হতে হবে? দণ্ডিত। এবং উক্ত দণ্ড বলবৎ থাকা অবস্থায় তাকে পুনরায় উক্ত একই অপরাধের বিচারের জন্য ফৌজদারিতে সোপর্দ করা হয়েছে। পরবর্তী কার্যধারাটি একটি নতুন কার্যধারা নাকি পূর্ববর্তী কার্যধারা ধারাবাহিকতা, সেটা বিবেচনা করতে হবে। 35-এর মানে সেটা কি নতুন আর একটা মামলা নাকি একই মামলার পরবর্তী স্টেপ? 35-এর 2 অনুচ্ছেদ প্রযোজ্য করতে হলে
পরবর্তী কার্যধারাটি অবশ্যই গোল দিবেন একটি নতুন কার্যধারা হতে হবে, যেখানে অভিযুক্তকে উক্ত একই অপরাধের বিচারের জন্য আনা হয়েছে। পরবর্তী কার্যধারা যদি আপিল বা পুনর্বিচার আকারে চলমান থাকে, আপিল বা পুনর্বিচার মানে হলো আপিল ডিভিশন, সেক্ষেত্রে 35-2 অনুচ্ছেদ প্রযোজ্য হবে না। মানে আপনি যদি এভাবে বলেন যে বিচারিক আদালত আমার একবার দণ্ড দিছে, তো আপিল আদালত আর দণ্ড দিতে পারবে না, এটা বললে কিন্তু হবে না। কারণ বিচারিক আদালত আর আপিল আদালত মামলা তো একই। তানভীর সাহেব, বিচারিক আদালত দণ্ড দিছে, এখন আপিল আদালতে যাই বলতেছেন যে একবার তোমার দণ্ড দিছে, আপনি আবার দণ্ড দিচ্ছেন কেন, এটা বললে হবে না। আহ, এটা এটা হবে না আলাদা মামলায়, যে এক মামলায় আমার দণ্ড দিছে সেম বিষয় নিয়ে যদি আবার মামলায় করে, তাহলে সেটা 35-2 অনুচ্ছেদ অনুসারে মৌলিক অধিকারের লঙ্ঘন হিসেবে গণ্য হবে। একই মামলা, হুম। একই ঘটনা, মনে করেন যে দেওয়ানি আদালতে করলো, ফৌজদারি আদালতে করলো, সেটা তো দুই আদালতে বিচার হবে। হ্যাঁ, দেওয়ানি ফৌজদারি তো সমস্যা নাই, দেওয়ানিতে একই। ধন্যবাদ জেলিন। সেক্ষেত্রে চলবে না। তো দেওয়ানি আদালত আর ফৌজদারি তো আপনি আপনি তো মায়ের খাবেন ফেরদৌস। দেওয়ানি আর ফৌজদারি তো দুইটা তো দুই বিষয়। মানে আপনি যদি ডাবল জিও পার্টির সুবিধা নিতে চান, তাহলে দুইটাই হবে ফৌজদারি আদালতে। ঠিক আছে। একটা কোয়ালিটি ধারার মামলা আর নিষেধাজ্ঞার মামলা একসাথে দুইটা কোর্টে হতে পারে। আচ্ছা, আমরা চলে আসি বর্তমান কার্যধারায় চার্জ এবং পূর্ববর্তী কার্যধারায় চার্জ একই প্রকৃতির কিনা সেটা বিবেচনা করতে হবে। চার্জ মানে হলো যে মামলার ধারা, যে আগেরটাও চুরি হইলে এটাও চুরি, বা আগেরটা চুরি হইলে এটা আগেরটা খুন হইলে এটা নিন্দনীয় হত্যা হইলেও সমস্যা নাই। মানে 403 বা 35-2 প্রযোজ্য হবে। 35-2 অনুচ্ছেদ প্রযোজ্য হবে যে ক্ষেত্রে পরবর্তী কার্যধারাটি এই অপরাধের বিচারের জন্য দায়ের করা হয়েছে, যে অপরাধটির জন্য পূর্বে অভিযুক্তকে একবার বিচার ও দণ্ডিত করা হয়েছিল। তো এখানে আনুষঙ্গিক অনেক আলোচনা করা আছে, সেটা আর পড়তে চাচ্ছি না, আমরা অন্য জায়গায় চলে আসি, এটা আপনার সময় থাকলে পড়ে নিয়েন। বাট একটা জিনিস এখানে খেয়াল রাখবেন, ওই ফেরদৌস সাহেব যে কথাটা বলেছে সেটার আলোচনার মধ্যেও আছে, বাট ওটা আসলে মানে এখতিয়ার সম্পন্ন আদালত হতে হবে। এখতিয়ার সম্পন্ন মানে হলো দুইটাই ফৌজদারি মামলা হতে হবে। একটা ফৌজদারির সাথে আর একটা দেওয়ানি, দেওয়ানি মামলায় কি দণ্ড দেওয়া যায়? দেওয়ানি মামলায় দণ্ড দেওয়া যায় না, এটা একটা। আর একটা হলো আমি অলরেডি বলেছি, সেটা হলো যে আমাদের ফৌজদারি কার্যবিধি 403 ধারায় ওখানে দণ্ড, পূর্বের মামলায় দণ্ড হলেও 403 প্রযোজ্য, পূর্বের মামলায় খালাস হলেও 403 প্রযোজ্য। কিন্তু আমাদের আহ এই যে যে সংবিধানের ক্ষেত্রে এই যে শুধুমাত্র কি প্রযোজ্য বলেন, একবারে লাস্টের প্যারাটা পড়ি দেখেন, 35-2 অনুচ্ছেদে পূর্বে খালাসপ্রাপ্ত নীতি ব্যবহৃত হয়নি, তবুও সংবিধান রচনার পূর্বে প্রণীত ফৌজদারি কার্যবিধি 403 ধারায় পূর্বে খালাসপ্রাপ্ত নীতিটি ব্যবহৃত হয়েছে। 403 ধারায় নীতির কারণে পূর্বে খালাসপ্রাপ্ত কোনো অভিযুক্তকে উক্ত একই অপরাধের জন্য পুনরায় বিচার নিষিদ্ধ করা হয়েছে। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে পূর্বে মানে 35-2 যেটা, সেটা পূর্বে কি পেলে 35-2 প্রযোজ্য হবে, দণ্ড নাকি খালাস? দণ্ড, দণ্ড। পূর্বে দণ্ড পেলে। আর যদি খালাসের কথা বলেন তাহলে আনতে হবে ফৌজদারি কার্যবিধির 403। আমরা চলে আসি দ্রুত এবং নিরপেক্ষ বিচারের নিশ্চয়তা। দ্রুত বিচার, স্পিডি ট্রায়াল বা নিরপেক্ষ বিচার, এটা হলো ফেয়ার ট্রায়াল। বানান ভুল দেখেন, এক জায়গায় লেখছে ট্রায়াল আর এক জায়গায় ওই ট্রেইল হয়ে গেছে। আচ্ছা, তো দ্রুত বিচার, দ্রুত বিচারের যে বিধান, এটা আসলে বলতেছে যে কোনো প্রকার কাল বিলম্ব না করে দ্রুত বিচার করতে হবে। এবং আমাদের ফৌজদারি কার্যবিধিতে আমরা তো পড়ে এসেছি বা পড়বো, ফৌজদারি কার্যবিধিতে ম্যাজিস্ট্রেট আদালতের বিচারের বিধান করা হয়েছে 339C-তে। ম্যাজিস্ট্রেট আদালত বিচার শেষ করবে 180 দিন, দায়রা আদালত শেষ করবে 360 দিন। এছাড়া আমরা যখন বিশেষ আইনগুলো পড়বো, বিশেষ আইনে দেখবেন যে আলাদা আলাদা বিচারের জন্য আলাদা আলাদা বিধান আছে, 60 দিন, 30 দিন, 10 দিন এরকম বিধান আছে। তাহলে অ্যাকচুয়ালি আমাদের যে বিদ্যমান যে আইনগুলো আছে, এখানে দ্রুত বিচারের বিধান কিন্তু আছে। আর এটা প্রকাশ্য আদালতেও হতে হবে। তো এখানেও অনেক আলোচনা আছে, এটা পড়ার প্রয়োজন মনে করতেছি না, আপনাদের সময় থাকলে বাসায় বসে একটু রিডিং পড়ে নিয়েন,
আপাতত 35-3 মনে রাখবেন, দ্রুত এবং নিরপেক্ষ বিচারের নিশ্চয়তা। আর আমি যে মূল কথাগুলো বললাম এই কথাগুলো এর মধ্যে বলা আছে আর কি। আমরা চলে এসে নিরপেক্ষ বিচার, ফেয়ার ট্রায়াল। নিরপেক্ষ বিচার মানে হলো যে ধরেন সকলের সামনে বিচার, যখন কোনো একটা জিনিস দুই পক্ষ ছাড়াও নিরপেক্ষ অন্য কোনো ব্যক্তিরা ওখানে উপস্থিত থাকবেন, তখন ওই ব্যাপারে স্বচ্ছতা বেড়ে যায়। তো নিরপেক্ষ বিচার মানে হলো আমাদের ফৌজদারি কার্যবিধিতে ওপেন কোর্ট, বা ওপেন কোর্ট কোথায় আছে বলেন? ফৌজদারি কার্যবিধিতে ওপেন কোর্ট কত ধারায় আছে বলেন? তানভীর, শাকিল বলেন। এই ফেরদৌস আপনিও বলেন। 352। 300 কি কিছু খাইয়ে আইছেন নাকি? আজকে দিশো পারতেছেন, কারণ কি ফেরদৌস? আচ্ছা, যাই হোক। তো তাহলে বলতেছে যে আমাদের কিন্তু অলরেডি মানে নিরপেক্ষ আদালতে বা জনসম্মুখে যে বিচার হবে, মানে জনসম্মুখে বিচার হলেই তো বোঝা যায় যে সেটা ফেয়ার ট্রায়াল হচ্ছে। জনসম্মুখে বিচার এই যে আপনার বর্তমানে শেখ হাসিনার বিচার ফেয়ার ট্রায়ালে হচ্ছে না, যে অনলাইনে দেখাচ্ছে ফেয়ার ট্রায়ালে হচ্ছে, জি। তো এটাই 352 ধারায় বলছে। এছাড়া আমাদের বিশেষ আইনের বিভিন্ন ধারায় বলা আছে, আর আমাদের ফৌজদারি কার্যবিধি 352 ধারায় শুধু যে ফেয়ার মানে ওপেন কোর্ট আছে তা না, ওই ক্যামেরা ট্রায়াল বা ট্রায়াল ইন ক্যামেরা, রুদ্ধদ্বার কক্ষে বিচার, ওটাও ফৌজদারি কার্যবিধি 352 ধারায় আছে। তো এটাই প্রমাণ করে যে আমাদের নিরপেক্ষ বিচার ব্যবস্থা আছে। আর এছাড়া বিশেষ আইন, আমরা যখন নারী শিশু নির্যাতন দমন আইন পড়বো, স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, অন্যান্য আইনের ওই সংশ্লিষ্ট আইনের বিধানই আছে যে প্রকাশ্য আদালত নাকি রুদ্ধদ্বার কক্ষে, এটা বলা আছে। তো এটাও মোটামুটি পড়ে নিয়েন। আমরা চলে আসি 35-4, নিজের দোষ স্বীকারের বিরুদ্ধে সুরক্ষা। তো এখান থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছিল এসেছিল একটা ল্যাটিন ম্যাগজিম আকারে। ম্যাগজিম গুলো আসলে অনেকটা মানে ভাগ্যের উপর ছেড়ে দিতে হবে। মানে এত ম্যাগজিম পড়ে একটা প্রশ্ন বাঁধাবো, এত পরিশ্রম করার আসলে সুযোগ সময় নাই। তো এই এই জায়গা মোটামুটি যা আছে একটু পড়ে যেতে হবে, আল্লাহর কপালে রাখলে পারবেন, নাইলে ছেড়ে দিতে হবে। এই আর কি। কিছু কিছু জিনিস তো মানে আমরা তো ধরেন একেবারে জুডিশিয়ারিতে যে ফার্স্ট হবেন তা তো না, আমাদের দরকার হলো পাশ করা। তো এজন্য আমরা আমাদের ওই ডিফেন্স ঠিক রেখে যাতে গোল দিতে পারি, বিষয়টা হলো তাই। এখন গোল দিলাম কিন্তু 4 খান খাইছি 5 খান, তাইলে তো আবার লাভ নাই। তো বিষয়টা হচ্ছে এরকম। তো নিজের দোষ স্বীকারের সেলফ ইনক্রিমিনেশন, এটা একটা আন্ডারলাইন করেন বা গোল দেন। সেলফ ইনক্রিমিনেশন যেটা, যে 35-4 অনুচ্ছেদে অভিযুক্তকে নিজ দোষ স্বীকারের বিরুদ্ধে সুরক্ষা দেওয়া হয়েছে। নেমো টেনেটার কি সেফ সাম অ্যাকুইজারে, উচ্চারণ ঠিক নাও হতে পারে, ওটা ল্যাটিন। তো এর অর্থ হলো, আন্ডারলাইন করবেন, কোনো ব্যক্তি নিজের বিরুদ্ধে দোষ স্বীকার করতে বাধ্য না। বাধ্য না মানে হলো তুমি ইচ্ছা করলে স্বীকার করতে পারো, কিন্তু তুমি বাধ্য না। হ্যাঁ, ফৌজদারি কার্যবিধিতে কোথায় আছে বলেন? সাক্ষীর কথা যদি বলেন কোথায় আছে? ওই ফেরদৌস, কিছু বলার আছে? কিছু বলার নাই? কোন জায়গায় আছে? আহ যদি সাক্ষীর কথা বলেন, আহ সে মানে ওই ইসের 164-এ বলছে যে আসামি ইচ্ছা করলে তার দোষ স্বীকার করতে পারে, তবে তারে হুমকি ভয় ভীতি প্রলোভন দেওয়া যাবে না। আর যদি সাক্ষীর কথা বলেন, তাহলে পুলিশ সাক্ষীরে যে প্রশ্ন জিজ্ঞাসা করবে 161 ধারা অনুসারে সকল প্রশ্নের উত্তর দিতে সে বাধ্য। তবে যে প্রশ্নের উত্তর দিলে সে নিজেই দণ্ড বা বাজেয়াপ্তিতে ফেঁসে যেতে পারে, সেই প্রশ্নের উত্তর দিতে বাধ্য না। আর 161 ধারায় যে জবানবন্দি রেকর্ড করে এই সময় সাক্ষীরে কোনো ভয় ভীতি প্রলোভন দেওয়া যাবে না, এটা বলছে 163। তো যাই হোক, দেখেন ওটা তো সাক্ষীর ক্ষেত্রে। তো এই নীতিটি 35-4 অনুচ্ছেদের স্বীকৃতি দেওয়া হয়েছে। 35-4 অনুচ্ছেদে বলা হয়েছে কোন অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তিকে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে
না, 35-এর চায় অনুচ্ছেদ ব্যবহৃত, আন্ডারলাইন করেন, বাধ্য করা যাবে না। শব্দদ্বয়ের কারণে যদি কোনো ব্যক্তি নিজের দোষ স্বীকার করে, কোনো বিবৃতি প্রদান করে, সেক্ষেত্রে এমন দোষ স্বীকারোক্তি গ্রহণে কোনো আইনত বাধা নেই। অভিযুক্তকে, আন্ডারলাইন করেন, রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা, অতঃপর তার দোষ স্বীকারোক্তি গ্রহণের জন্য ম্যাজিস্ট্রেটের নিকট পুলিশের আবেদন মঞ্জুর করা এবং ম্যাজিস্ট্রেট কর্তৃক দোষ স্বীকারোক্তি রেকর্ড গ্রহণ করা ফৌজদারি কার্যবিধির ক্ষেত্রে নিকৃষ্ট অবিচারের নামান্তর মাত্র। এমন রিমান্ড মঞ্জুর করা সংবিধানের সাথে সাংঘর্ষিক বিধায় অসাংবিধানিক। মানে আপনি আগে রিমান্ডে নিয়েছেন, তারপরে বললেন যে তুই স্বীকার করবি, কর, তারপরে যে আবার যদি ম্যাজিস্ট্রেটের কাছে যে 164-এ দোষ স্বীকার করছে, তার মানে পরোক্ষভাবে তারে কিন্তু ভয় ভীতি দেখাইয়েই নিয়ে আসছে। তো এই ব্যাপারটা 164টাও অ্যাকচুয়ালি মানে সব ক্ষেত্রে না, কিছু ক্ষেত্রে মনে হয় যে অসাংবিধানিক। মানে যখন কাউরে দেখেন, একজন সাধারণ ব্যক্তি, আমরা উকিল সাহেবরা যারা প্রথম উকিল হবেন, আপনি তো কোনো দোষ করেন নাই, তাও ম্যাজিস্ট্রেটের সামনে কথা বলতে গেলে আপনার একটু নার্ভাসনেস কাজ করবে। আর যে জায়গায় একজন ব্যক্তি কাঠগড়ায় উঠছে, তো সে তো এমনিতেই নার্ভাস হয়ে যাওয়ার কথা, তাহলে তারে তো এমনি ভয় ভীতি দেখাইলে তো এমনি দোষ স্বীকার ভয়ের কারণেই দেখা গেল কর বলে দিচ্ছে। তো এই জন্য এমন রিমান্ড মঞ্জুর করা সংবিধানের সাথে সাংবিধানিক বিধায় অসাংবিধানিক। তো এই জায়গায় ব্লাস্ট ভার্সেস বাংলাদেশ একটা মামলার রেফারেন্স দিছে। বলেন তো, ব্লাস্ট ভার্সেস বাংলাদেশ মামলা ফৌজদারি কার্যবিধির কত ধারার সাথে রিলেটেড? এই ফেরদৌস উত্তর দিয়ে দেন। ব্লাস্ট ভার্সেস বাংলাদেশ, অনলাইনে বলেন, ব্লাস্ট ভার্সেস বাংলাদেশ ফৌজদারি কার্যবিধির কত ধারার সাথে সম্পর্কিত? পারা উচিত। এই ইউটিউবে যারা আছেন আপনারা বলেন, আপনারা কমেন্টে বললেন। অনলাইনে যারা আছেন পারেন, কথা বলেন। 54 ধারা। আর রিমান্ড সম্পর্কিত ধারা ভুলে গেছেন? ওই 54 ধারা 54-এ যে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করে, তারপরে আপনাদের লিখিততে পড়াইছি তো, রিমান্ডের ক্ষেত্রে ব্লাস্ট ভার্সেস বাংলাদেশ মনে পড়ছে এবার? আচ্ছা, বাংলাদেশ, ব্লাস্ট ভার্সেস বাংলাদেশ 55 ডেলা 363, শারীরিক জখম বা অন্য কোনো উপায়ে অভিযুক্ত ব্যক্তির নিকট থেকে জোরপূর্বক তথ্য গ্রহণ করা ছাড়া জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে রিমান্ডের কোনো প্রয়োজন নাই। কিন্তু এমন জোরপূর্বক তথ্য গ্রহণ করা সংবিধানের 35 অনুচ্ছেদের লঙ্ঘন। অভিযুক্ত ব্যক্তিকে, আন্ডারলাইন করবেন, জিজ্ঞাসাবাদ করা যদি প্রয়োজনীয় হয়, আন্ডারলাইন করবেন, জেল হাজতে করা যেতে পারে। জেল গেটে জিজ্ঞাসা বলেন না, ওটা তো আসলে রিমান্ড না, ওটা ওই জায়গায় জেল গেটে তারে জিজ্ঞাসা করবে। হ্যাঁ, যেহেতু বর্তমান প্রেক্ষাপটে রিমান্ডের জন্য পুলিশের আবেদন এবং সেটা মঞ্জুর করার সংবিধানে স্বীকৃত মৌলিক অধিকারের লঙ্ঘন, সেহেতু এমন বিষয় অসাংবিধানিক। আমাদের অ্যাডভোকেট স্যাররা ওরা যেভাবে দাবি করে ওইখানে গিয়ে এরকম বলে, স্যার ওনাকে রিমান্ড মঞ্জুর করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করানো। দেখি আমাদের ও আপনি বলতেছিল। বলেন, অন করে বলেন। মানে রিমান্ড দাবির ক্ষেত্রে যখন আমাদের উকিল সাহেবরা ওনারা যখন বলে আদালতে দাবি করে, তো স্যাররা যেরকম বলে যে স্যার ন্যায় বিচারের স্বার্থে রিমান্ড মঞ্জুর করা হোক, হুম এবং দৃষ্টান্ত প্রতিষ্ঠা করা হোক রিমান্ড মঞ্জুর করে। হুম হুম হুম। এখন আমি এরকম দেখতেছি যে আমাদের আরেকজন বিজ্ঞ আইনজীবী সাহেব উনি বলতেছে যে স্যার রিমান্ড মঞ্জুর করে কি ন্যায় বিচার প্রতিষ্ঠা মানে কি দৃষ্টান্ত ইস্টাবলিশ করা হবে, উনি আসলে কি দৃষ্টান্ত প্রতিষ্ঠা করতে চাচ্ছে রিমান্ডের মাধ্যমে। আচ্ছা, তার মানে উনি চাচ্ছে এটা যে তাকে রিমান্ডে নিয়ে কিছু টাকা পয়সা দিয়ে ব্যাপক মারপিট করানো হোক। শুনেন, উকিল সাহেবরা ওই ও যে আইনজীবী বলছে যে রিমান্ডে নিয়ে কি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, উনি তো তখন আসলে আসামি পক্ষে। ওই উকিলটা যখন আবার বাদী পক্ষে কোনো মামলা লড়বে, তখন উনি আবার বলবে যে রিমান্ডে না নিলে তথ্য বের হচ্ছে না। ঠিক আছে? তো এজন্য মানে উকিল সাহেবরা কিন্তু দেখবেন যে এক মামলায়, যে মামলায় আছে বাদী পক্ষে, সেম টাইপের আর একটা মামলায় আছে সে আসামি পক্ষে। তো এটা প্রতিটা মামলার মানে এখন আপনি তো রিমান্ডের টাকা পয়সা যখন মানে উকিল সাহেবরা টাকা পয়সা নিয়েছেন, তাহলে এখন ওই জায়গায় তো দুই চার কথা তো বলা দরকার। আর আমাদের নিম্ন আদালতের প্র্যাকটিসে সংবিধানের দরকার নাই। সংবিধানের খেলা হয়
সুপ্রিম কোর্ট হাইকোর্টে, এবং ওখানে আইনেরও খেলা। মানে আইনের খেলা মানে হলো যে আপনি রেফারেন্স দেখাবেন, অমুক মামলায় এই কথা বলছে, অমুক সংবিধানের এই অনুচ্ছেদে আছে, এই যে যে বিচারিক নজির, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি মূল্যায়ন করা হয় সুপ্রিম কোর্টে। আর আমাদের জেলা আদালতগুলোতে, দায়রা জজ আদালতে, এখানে আপনি দেখবেন যে ধরেন এখানে একটা নজির আছে, প্রতিটা আদালতের আলাদা, যে এক পিস 5 পিস ইয়াবাই 10 দিন থাকতে হবে, বা এই কয় পিস ইয়াবাই এই কয় দিন থাকতে হবে। তার মানে কি, এর আগে কোনো দিনই আপনার জামিন দিবে না, কিন্তু আইনে কি বলা আছে যে এই কয় পিস ইয়াবাই এতদিন থাকতে হবে? নাই। তো তারপরে এই জায়গায় ওই আহ, অনেক কথা বলে যে উকিল সাহেবরা, ওনারা তো আসলে ওই বার কাউন্সিল পড়াশোনা করে গেছে, কিন্তু তারপরে যখন মক্কেল সাহেবদের টাকা পয়সা নেয়, অনেক ক্ষেত্রে ওনাদের বলতে হয়, মানে না বললে আবার মক্কেলও মাইন্ড করে, মক্কেল বোঝে যে আমি টাকা দিলাম, আমার পক্ষে দুই চার কথা বললো না। তো এই জন্য উনি ওই রিমান্ডের বিষয়টা, টাকা পাইলে তানবীর আমরাও বলে দিব, সমস্যা নাই। দেখেন, অস্বীকার করেন। মানে আপনি এখন রিমান্ড দৃষ্টান্ত স্থাপন করা হবে রিমান্ডে নিয়ে। তার আগে কিন্তু গল্প বলো না, সেকের মামলা। হ্যাঁ দেখেন, তো যাই হোক, এটা উকিলদের বেতন নাই, ভাতা নাই, আবার জামিন দেবেন না, কগনিজেন্স নেবেন না, ইয়া দেবেন না, তা দেবেন না, একটা কথা বলি তো তারা কয় টাকা কামাই করবে জেলা আদালতে? দেখেন, বাদ দেন, ওনাদের দায় মুক্তি দেওয়া হলো, দায় মুক্তির বিধান আমরা পড়বানি। মানে সংবিধানের এক মজার জিনিস, আস্তে আস্তে আমরা শিখবো। দেখেন, যন্ত্রণা, নিষ্ঠুর, অমানসিক ও লাঞ্ছনাকর দণ্ডের বিরুদ্ধে সুরক্ষা, 35-এর 5। তো এই জায়গায় বলছে যে 35-এর 5 অনুচ্ছেদে কোনো ব্যক্তিকে যন্ত্রণা দেওয়া যাবে না, নিষ্ঠুর, অমানসিক, লাঞ্ছনাকর দণ্ড দেওয়া যাবে না। তবে দেওয়া যাবে কখন? যদি সে কোনো মামলায় দণ্ডিত হয়। এটাই, এই জায়গার ব্যাখ্যা আর পড়তেছি না, আমরা বিগত বছরের প্রশ্নে আসি। দেখেন যে নেমো টেনেটার সেফ সাম বা একুজারে, এই নীতি সংবিধানের কোন অনুচ্ছেদে আছে? 35-এর 4। 2 নং প্রশ্নটা পড়েন তানভীর, 2 আর 3। 2 না, সেলফ প্র্যাকটিস না, বিগত বছর প্রশ্ন। ওই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান অনুযায়ী ফৌজদারি অপরাধের দায়ে অভিযুক্ত প্রত্যেক ব্যক্তি আইনের দ্বারা প্রতিষ্ঠিত স্বাধীন ও নিরপেক্ষ আদালতে দেশ বিচারের অধিকারী হবে, দ্রুত প্রকাশ দ্রুত প্রকাশ্য। 3 নম্বরে দেখেন, এক্স পোস্ট ফ্যাক্টো লস নিচের কোনটির সাথে সম্পর্কিত? সাংবিধানিক আইন। সেলফ প্র্যাকটিসে যদি আসেন, যে সংবিধানের অধীন জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণের বিধানটি প্রযোজ্য হবে না নিম্নলিখিত কোন ব্যক্তির ক্ষেত্রে? ফৌজদারি অপরাধের জন্য কোনো ব্যক্তি আইনত দণ্ডভোগ করেছে আর জনগণের উদ্দেশ্য সাধনকল্পে আইনের দ্বারা তা আবশ্যক হলে। তো এই জায়গায় 6 নম্বর প্রশ্নটা যদি একটু দেখি, যে সংবিধানের ভূতাপেক্ষা আইনের বিরুদ্ধে সুরক্ষা দেওয়া হয়েছে 35-এর কত বলেন? 35-এর 1। 8 নম্বরটা গুরুত্বপূর্ণ, 10 নম্বরটা গুরুত্বপূর্ণ। 10 নম্বরে যদি পড়ি যে স্পিডি ট্রায়াল, স্পিডি অ্যান্ড পাবলিক ট্রায়াল, দ্রুত প্রকাশ্য বিচার, এটা কত অনুচ্ছেদে আছে? 35-এর 3। তো আপনি 35-এর 1-এ কি আছে আমাদের? এক্স পোস্ট ফ্যাক্টো ল। 35-এর 2 আছে দোবারা সাজা বা নোমেটিভ বিস ভেক্সার বা রেস জুডিকাটা, যাই বলেন না কেন। 35-এর 3-এ আছে দ্রুত প্রকাশ্য বিচার। 35-এর 4-এ কি আছে? নিজের বিরুদ্ধে আহ, সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। 35-এর 5-এ আছে ওই যে নিষ্ঠুর, লাঞ্ছনাকর দণ্ড দেওয়া যাবে না। এগুলো একটু মানে কি ওয়ার্ড আকারে 5টা একটু মনে রাখবেন যে কোনটায় কি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এছাড়া অন্যান্য যে প্রশ্নগুলো আছে আপনারা কষ্ট করে পড়ে ফেলবেন, ইনশাল্লাহ পেরে যাবেন। 14-15 নাম্বারটা একটু বিশেষ করে দেখি, যে নো পারসন অ্যাকিউজড অফ এনি অফেন্স শ্যাল বি কম্পেলড টু বি এ উইটনেস এগেইনস্ট হিমসেলফ, নিজের বিরুদ্ধে সাক্ষ্য প্রদানে বাধ্য করা যাবে না। 35-এর 4। 15 নম্বরটা দেখেন, যে নো পারসন শ্যাল বি সাবজেক্টেড টু টর্চার অর টু ক্রুয়েল, ওই যে অত্যাচার, নিষ্ঠুর, অমানবিক, লাঞ্ছনাকর, ডিগ্রেডিং পানিশমেন্ট অর ট্রিটমেন্ট। 35-এর 5। তো আসেন আমরা 36-এ চলে আসি। কোনো প্রশ্ন আছে কিনা অনলাইন অফলাইনে যারা আছেন, আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার।
ধন্যবাদ। প্রশ্ন থাকলেও ধন্যবাদ, না থাকলেও ধন্যবাদ। দেখেন আমরা তাহলে আমরা কয়টা অনুচ্ছেদ পড়লাম মৌলিক অধিকারের, একটু মিলাই দেখেন। মৌলিক অধিকার থেকে মৌলিক অধিকার সংবিধানের কত অনুচ্ছেদ, কত ভাগ? তৃতীয় ভাগ। তৃতীয় ভাগে আমরা 26-এ পড়েছি মৌলিক অধিকারের সাথে অসামঞ্জস্যপূর্ণ আইন বাতিল, 26। 27-এ আছে আইনের দৃষ্টিতে সবাই সমান, সমান আশ্রয় লাভের অধিকারী, 27। 28-এ আছে ধর্ম প্রভৃতি কারণে বৈষম্য, 29-এ আছে সরকারি নিয়োগ কর্মের অধিকার মানে নিয়োগে সুযোগের সমতা আর কি, 29। 30-এ আছে বিদেশি খেতাব সম্মাননা এগুলা নেওয়া যাবে না, রাষ্ট্রপতির অনুমতি ছাড়া, 30। আইনের সমান আশ্রয় লাভের অধিকারী, 31। জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার, 32। গ্রেফতার ও আটক সম্পর্কে রক্ষা কবচ, 33। জবরদস্তি শ্রম নিষিদ্ধ, 34। বিচার এবং আটক নাকি বিচার আর কি বলছে যে দণ্ড, এটা হচ্ছে কত, 35। বিচার আর দণ্ড। তো এভাবে এটা আসলে আমরা যে একটা এভাবে কিন্তু আপনি কি না বুঝে মুখস্থ করছেন? না বুঝে না আপনি। তাহলে আমাদের কিন্তু অ্যাকচুয়ালি এক এক অনুচ্ছেদ এক অনুচ্ছেদ থেকে শুরু করে 35টা অনুচ্ছেদ পর্যন্ত কিন্তু আমরা বুঝে বুঝে পড়ছি। এবং মাঝে মাঝে বাসায় বসে একা একা চিন্তা করবেন যে একে কি আছে, দুইয়ে কি আছে, তিনে কি আছে। এরকম যখন আমরা সংবিধান পড়ে ফেলবো দেখবেন যে 153টা অনুচ্ছেদের মধ্যে 100-র বেশি অনুচ্ছেদ আপনার মনে আছে। সব 153টা মনে রাখার দরকার নাই, 100-র বেশি মানে যেগুলো দরকার সেগুলো মনে থাকলেই হবে। তো অনুচ্ছেদ 36-এ আছি দেখেন, চলাফেরার স্বাধীনতা। এই অনুচ্ছেদের মূল কথা হলো যে আইনে যদি নিষেধ না থাকে আপনি যে কোনো জায়গায় যাইতে পারবেন, বুঝছেন? কারণ আইনে নিষেধ থাকলে আবার যাওয়া যাবে না। জনস্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে বাংলাদেশের সর্বত্র অবাধ চলাফেরা, এর যে কোনো স্থানে বসবাস, বসতি স্থাপন এবং বাংলাদেশ ত্যাগ ও বাংলাদেশ পুনঃপ্রবেশ করার অধিকার প্রত্যেক নাগরিকের থাকবে। তো এখানে শুধু যে চলাফেরার অধিকার দিছে তা না, বসবাসের অধিকার আছে, ত্যাগ বা পুনঃপ্রবেশের অধিকার প্রত্যেক নাগরিকের থাকবে। দেশ ত্যাগের যদি আপনার আইনে নিষেধ না থাকে, আইনে নিষেধ না থাকলে দেশ ত্যাগও আপনি করতে পারেন। মাইক্রোফোন কই ফেরদৌস সর্দার, আরেকটা চাপ দেন যে লিংক হচ্ছে ভাই, মাইক্রোফোনে দেওয়ার কারণে ভুলে যাচ্ছেন। নেন 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 বলেন। মানে বাংলাদেশ থেকে যদি কেউ যেতে চায় তাহলে তারে ধরে রাখা যাবে না। যদি তার মানে নামে মামলা থাকে বা আদালতের নির্দেশাজ্ঞা থাকে তাহলে সে যেতে পারবে না। কিন্তু কোনো প্রকার সমস্যা না থাকলে সে বাংলাদেশে থাকবে না, তারা জোর করে আপনি রাখতে পারবেন না, তার স্বাধীনতা আছে, এটি কথাটাই বলছে। 36 অনুচ্ছেদ প্রত্যেক নাগরিকের চলাফেরার স্বাধীনতা। এই অনুচ্ছেদে চলাফেরার স্বাধীনতা বলতে বাংলাদেশের সর্বত্র অবাধে চলাফেরা, যে কোনো স্থানে বসবাস বা বসতি স্থাপন, বাংলাদেশ ত্যাগ বা বাংলাদেশ পুনঃপ্রবেশ করার অধিকার থাকবে। তবে কথাটা দেখেন, উল্লেখিত অধিকার জনস্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে ব্যবহার করা যাবে। কি স্বার্থে বলেন? জনস্বার্থে। তা আমরা বিগত বছরের প্রশ্ন যদি আসি যে বাংলাদেশ সংবিধানের 136 শুধু 36 অনুচ্ছেদ কোন মৌলিক অধিকারের কথা বলা হয়েছে? চলাফেরার স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা। সেলফ প্র্যাকটিসের 1 নাম্বারটা দেখেন, সংবিধানের কত অনুচ্ছেদে চলাফেরার স্বাধীনতা, ইংরেজিটা আন্ডারলাইন করেন, ফ্রিডম অফ মুভমেন্ট, ইংরেজিটা মনে রাখবেন, ফ্রিডম অফ মুভমেন্ট কত? 36। 2 নাম্বারটাও গুরুত্বপূর্ণ, মোটামুটি এখান থেকে পড়ে ফেলবেন। আর 5 নাম্বারটা দেখেন, নর্মালি আমরা 36 মানে জানি চলাফেরার স্বাধীনতা, কিন্তু যদি এইভাবে চলে আসে যে বাংলাদেশ ত্যাগ ও বাংলাদেশে পুনঃপ্রবেশ করা সংবিধানের কত অনুচ্ছেদে স্বীকৃত একটি মৌলিক অধিকার? 36। হ্যাঁ, আমরা 37-এ চলে আসি। 37 অনুচ্ছেদ 37 সমাবেশের স্বাধীনতা।
সব জায়গায় সমাবেশের স্বাধীনতা সবার থাকবে যদি আইনে নিষেধ না থাকে। সমাবেশ বুঝেন তো, অ্যাসেম্বলি, ফ্রিডম অফ অ্যাসেম্বলি। দেখেন, জনশৃঙ্খলা বা জনস্বাস্থ্যের স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে, যদি 144 জারি করলো যে সেক্ষেত্রে তো ওই জায়গায় সমাবেশ করা যাবে না, বাট যদি আইনের কোনো বাধা নিষেধ না থাকে তাহলে শান্তিপূর্ণভাবে ও নিরস্ত্র অবস্থায়, নিরস্ত্র শব্দ বললেন, নিরস্ত্র, নিরস্ত্র অবস্থায় সমবেত হবার এবং জনসভা বা শোভাযাত্রায় যোগদান করার অধিকার প্রত্যেক নাগরিকের থাকবে। তাহলে সমাবেশ আপনি করতে পারেন, কিন্তু কিভাবে থাকতে হবে? নিরস্ত্র, নিরস্ত্র। আমরা শর্ট নোটে যদি চলে আসি, শর্ট নোটে আসলে এখানে ওইভাবে পড়ার কিছু নাই, মূল যে কথা বলছে সেটাই, যে 37 অনুচ্ছেদ সমাবেশের স্বাধীনতা বলতে শান্তিপূর্ণভাবে এবং নিরস্ত্র অবস্থায় সমবেত হবার এবং জনসভা ও শোভাযাত্রায় যোগদান করার অধিকার অন্তর্ভুক্ত হবে। আহ যেহেতু পরে সেলফ প্র্যাকটিসের উপরে পরের পেজে এই লাইনটা একটু পড়ি, যে যেহেতু 37 অনুচ্ছেদে শান্তিপূর্ণভাবে এবং অস্ত্র ব্যতীত সমাবেশের অধিকার দেওয়া হয়েছে, সেহেতু দণ্ডবিধির 141 ধারায় সংজ্ঞায়িত বেআইনি সমাবেশ এবং সেটার জন্য নির্ধারিত শাস্তি সংবিধানের 37 অনুচ্ছেদের সাথে অসামঞ্জস্য নয়। মানে বেআইনি সমাবেশের সাজা আছে না, তো বেআইনি সমাবেশের সাজা যদি দিয়ে ফেলে সেটা কিন্তু এই 37 অনুচ্ছেদের সাথে অসাংবিধানিক না, মানে পরিপন্থী না। কেন? কারণ আপনি তো ওই জায়গায় বেআইনি সমাবেশ মানে তো ওই জায়গায় আপনি একটা অন্যায় করছেন। বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা পুলিশ কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নির্দেশ বা শক্তি প্রয়োগ সংক্রান্ত ফৌজদারি কার্যবিধির 127 ধারাও সংবিধানের 37 অনুচ্ছেদের সাথে অসামঞ্জস্য না। তাহলে আমরা চলাফেরার স্বাধীনতা পেলাম 36, সমাবেশের স্বাধীনতা পেলাম 37। তো প্রশ্নগুলো পড়ে ফেলবেন, আমরা চলে আসি 38। সংগঠনের স্বাধীনতা, সংগঠন, আমরা আমরা হ্যাঁ, সংগঠনের স্বাধীনতা মানে কে কোন দল করবে এটা তার ব্যাপার। আপনি জামাত করবেন না আওয়ামী লীগ করবেন না বিএনপি করবেন, যদি ওই দল নিষিদ্ধ না হয়ে থাকে তাহলে আপনি যে কোনো দল করতে পারেন। তো একটা হলো সংগঠন, ঘটন মানে হলো করা, ঘটনা, ঘটানো, অ্যাক্ট। আর একটা হলো সংগঠন, অ্যাসোসিয়েশন। তো যেরকম বিএনপি একটা রাজনৈতিক সংগঠন, আর সে কোন সংগঠন করেছে, ঘটন, ঘটনা, ঘটনার যে সংগঠন। তো একটা হলো গঠ আর একটা হলো ঘট। হ্যাঁ, ঘটনা, জি। তো জনশৃঙ্খলা ও জনস্বাস্থ্যের স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে সমিতি বা সংঘ গঠন করার অধিকার প্রত্যেক নাগরিকের থাকবে। সমিতি বা সংঘ, তবে আইনের দ্বারা বাধা নিষেধ সাপেক্ষে। এখন আপনি যদি বলেন যে আমরা একটা বোমা মারা সমিতি গঠন করি বা গাঁজা খাওয়া সমিতি একসাথে, তাহলে এটা এটা তো শুরু থেকেই অবৈধ, ভয়েড অ্যাব ইনিশিও, শুরু থেকেই বাতিল। তবে শর্ত থাকে যে কোনো ব্যক্তির উক্তরূপ সমিতি বা সংঘ গঠন করার, এটা আবার দেখেন সংঘ গঠন, সংঘ মানে ওই যে প্রতিষ্ঠান, বা গঠন মানে হলো যেটা কনস্টিটিউট, কম্পোজ বা করার ইত্যাদি, উহার সদস্যবার অধিকার থাকবে না যদি, দেখেন, উহার নাগরিকদের মধ্যে, আন্ডারলাইন করবেন, ধর্মীয়, সামাজিক, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে গঠিত হয়। মানে এমন একটা সমিতি বা সংগঠন আছে যেটার উদ্দেশ্য হলো নাগরিকদের মধ্যে ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করা, সামাজিক সম্প্রীতি বিনষ্ট করা, আর এক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা। উহা ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী, পুরুষ, জন্মস্থান, ভাষার ক্ষেত্রে নাগরিকদের মধ্যে গোল দিবেন বৈষম্য সৃষ্টি করার উদ্দেশ্যে গঠিত হয়। মানে এটার মূল উদ্দেশ্য হলো কি বলেন? বৈষম্য সৃষ্টি করা। তাহলে সম্প্রীতি বিনষ্ট, বৈষম্য সৃষ্টি করা। উহা রাষ্ট্র নাগরিকদের বিরুদ্ধে কিংবা অন্য কোনো দেশের বিরুদ্ধে গোল দিবেন সন্ত্রাসী বা জঙ্গি কার্য পরিচালনার উদ্দেশ্যে গঠিত হয়। সন্ত্রাসী বা জঙ্গি কার্য পরিচালনার জন্য উদ্দেশ্য গঠিত হয় এবং উহার গঠন এবং উদ্দেশ্য এই সংবিধানের পরিপন্থী হয়। কোন রাজনৈতিক দল গঠন করছে, বাট তাদের যে মূল উদ্দেশ্য তা বাংলাদেশ সংবিধানের অন্যান্য বিধিবিধানের সাথে পরিপন্থী। আপনাদের কি দেরি হয়ে যাচ্ছে?
সমস্যা আছে কোনো? কি বলছেন? না না, তারপরেও আপনাদের পড়তেছি আবার দেরি হবে কিসে? না না না, বাসায় যাওয়াটা তাড়া, মানে আমরা পড়তেছি তো মজা নিয়েই, কোনো সমস্যা হচ্ছে কিনা। আমি বলে গেলাম, আপনারা বিরক্ত হলেন বা পড়া নিতে পারতেছেন না, তাইলে তো আবার এটা হবে না। বুঝতে পারছেন? সবার মানে সুযোগ সুবিধা দেখার দরকার আছে। পড়া একটা আনন্দের বিষয়, যদি আপনি আনন্দ নিয়ে পড়েন তাহলে মনে থাকবে, আর বিরক্ত হলে মানে মনে থাকা কষ্টকর। তো এই যে যে জিনিসগুলো আমরা জানতেছি, এটা পড়ার সাথে সাথে এটা আমার সাধারণ নাগরিক হিসেবেও জানা দরকার। আর আপনারা যেহেতু আইনের স্টুডেন্ট, তো তো মূল কথা এটাই যে সংগঠনের যে স্বাধীনতা, এটা ফ্রিডম অফ, আপনি এখানে আম, একটা জিনিস এইভাবে মনে রাখেন, আপনি ভুলে যাবেন যে কোনটা চলাফেরা আগে নাকি সমাবেশ আগে নাকি সংগঠন আগে। তো এটা মনে রাখার সহজ, আমি যেভাবে মনে রাখতাম যে আগে চলাফেরা করে এক জায়গায় জমায়েত হইছি, বাসা থেকে এই চলাফেরার স্বাধীনতা, যাই এক মাঠে জমা হইলাম, তাহলে চলাফেরার পরে সমাবেশ, আর সমাবেশ হওয়ার পরে আমরা একটা দল গঠন করলাম, সেটা হলো সংগঠন। 36, 37, 38, তাহলে চলাফেরার স্বাধীনতা 36, সমাবেশের স্বাধীনতা 37, আর সংগঠনের স্বাধীনতা কত? 38। এভাবে নাইলে আমি মানে চলাফেরাটা মনে থাকবে, কিন্তু লাস্টে ঝামেলা বাঁধবে এই 37, 38 নিয়ে, যে সমাবেশ আগে নাকি সংগঠন আগে। চলাফেরা করবো, তারপরে তো সমাবেশ করবো, তারপরে না সবাই মিলে একটা সংগঠন করবো, জি। জি, ঠিক আছে। ভালো সূত্র মনে থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে এই ধর্ম নাকি না চিন্তা ভেবে। তো এই আলোচনাও আমি পড়ার এটুকু অপ্রাসঙ্গিক, প্রয়োজন নাই, জাস্ট মনে রাখেন সংগঠনের স্বাধীনতা কত? 38। সেলফ প্র্যাকটিসের 3 নং প্রশ্নটা যদি একটু দেখি, যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের 38 অনুচ্ছেদে নিশ্চয়কৃত সংগঠনের স্বাধীনতা ব্যবহার করা যাবে ড্যাশ আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে, বিবিআই। এই ধরনের প্রশ্নই এসে থাকে। কিসের স্বার্থে? জনশৃঙ্খলা ও নৈতিকতার সাথে এই ধরনের প্রশ্ন আসে। জনশৃঙ্খলা ও নৈতিকতার স্বার্থে, মানে আপনার মনে হবে যে 4টেই উত্তর। দেখেন এই 4টেই রিপ্লেস করা যায় এই জায়গা। কোনটা বাদ দিয়ে যায়? বাট ওই সংবিধানে যেটা আছে সেটাই প্রাধান্য পাবে। তো আমরা চলে আসেন অনুচ্ছেদ 39, ফ্রিডম অফ থট অ্যান্ড কনসায়েন্স, মানে চিন্তা ও বিবেকের স্বাধীনতা ও বাক স্বাধীনতা। আপনি যে কোনো কিছু চিন্তা করতে পারবেন, এটা আপনার স্বাধীনতা দিয়েছে। দেখেন, চিন্তা ও বিবেকের স্বাধীনতা নিশ্চয়তা দান করা হলো। রাষ্ট্রের নিরাপত্তা, বিদেশ বাক স্বাধীনতা কেমন আছে? এটা পড়ি, পড়লে পরে বুঝা বাক যাবে। স্বাধীনতা আছে কিনা তাই কে আপনার, এই যে আমরা কথা বলতেছি না, এই যে আমাকে বাক স্বাধীনতা, আপনার মনে চায় তাই লেখা বাক স্বাধীনতা। এখন বাক স্বাধীনতা বলতেছে, বাক স্বাধীনতা বলতে বোঝাচ্ছে যে স্বাধীনতা তো আছে, এখন আপনি যদি আইনের প্রয়োগ না করেন, যদি অপব্যবহার করে, আইন তো আছে কিন্তু সেটার প্রয়োগ তো করতে হবে। রাষ্ট্রের নিরাপত্তা, বিদেশি রাষ্ট্রসমূহের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জনশৃঙ্খলা, শালীনতা ও নৈতিকতার স্বার্থে, কিংবা আন্ডারলাইন করেন আদালত অবমাননা, মানহানি, আন্ডারলাইন করেন, অপরাধ সংগঠনের প্ররোচনা সম্পর্কে আইনের দ্বারা নিরূপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে প্রত্যেক নাগরিকের বাক ও ভাব প্রকাশের স্বাধীনতা, অধিকার এবং গোল দিবেন সংবাদপত্রে স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করা হলো। তাহলে এখানে ফেরদৌস সাহেব আপনার প্রশ্নের উত্তরে বলি যে বাক ও ভাব প্রকাশের স্বাধীনতা আছে, বাট ওইগুলা কিছু কিছু আইনের বিধান, রাষ্ট্রের নিরাপত্তায় যে দেখেন বিদেশি রাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জনশৃঙ্খলা, শালীনতা, নৈতিকতা, আদালত অবমাননা, মানহানি, অপরাধ সংগঠনের প্ররোচনা বা আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে প্রত্যেক নাগরিকের বাক ও ভাব প্রকাশের স্বাধীনতার অধিকারের সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চয়তা দান করা হলো। মানে বুঝতেন, মানে আপনি এমন একটা ভাব প্রকাশ করছেন যা রাষ্ট্রের নিরাপত্তার প্রতি হুমকি স্বরূপ, তাহলে আপনি 39-এর সুবিধা পাবেন না। আপনি এমন একটা সংবাদপত্র, একটা নিউজ করছেন যেটা বিদেশি রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভেঙে ফেলবে, জনশৃঙ্খলা, শালীনতা, নৈতিকতার স্বার্থে, বা এমন একটা কথা বলছেন বা আদালতে রিপোর্ট প্রকাশ করছেন যেটা আদালত অবমাননা, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি 39 অনুচ্ছেদের সুবিধা পাবেন না। বুঝছেন?
তাহলে বাক স্বাধীনতা আপনি তখনই এই সুবিধাটা পাবেন যখন এইগুলার মধ্যে সেটা পড়ে না। তাহলে নর্মালি যেটা আসে যে চিন্তা ও বিবেকের স্বাধীনতা কত অনুচ্ছেদ? 39। সংবাদপত্রের স্বাধীনতা কত? 39। বাক ও ভাব প্রকাশের স্বাধীনতা 39। তাহলে 139-এর কত রূপ দেখছেন? চিন্তা, বিবেক, মতামত সবকিছু তো সংবাদ সম্পর্ক থেকে টেলিভিশন হয়। শালীনতা, নৈতিকতার বর্তমানে একটা আইন আপনি মজার ব্যাপার, মানে একটা কৌতুক আছে বা একটা জোক বলেন এইভাবে আছে যে ধরেন এক লোক রে একদিন আপনাদের হয়তো বা বলছে, মনেও থাকতে পারে যে হত্যা মামলার বিচার হচ্ছে। ধরেন উকিল সাহেব বলতেছে যে ওনার উচ্চ আদালতের নজিরে আছে যে এক কোপ দিলে কোনো অপরাধ না, মানে সে এক কোপ দিয়ে একজনকে মেরে ফেলছে। তো সে রেফারেন্সও দেখাচ্ছে যে এক কোপ দিয়ে যদি মেরে ফেলে তাহলে সেটা কোনো অপরাধ না। তা আমার যে আসামি সে এক কোপ দিয়ে মেরে ফেলছে, তো এই যে আমার কাছে আইনের বই আছে, দেখেন এটা কোনো অপরাধ হিসেবে গণ্য হবে না। এখন সবাই তো অবাক যে কি বলে। তো এখন বিচারকও পড়ে দেখে যে এক কোপ অপরাধ না, বাট ওখানে লেখা আছে যে আপনি যদি একটা দেওয়ানি মামলার রেফারেন্স যে যদি কেউ ওই কোনো গাছে কোনো একটা কোপ দেয়, ধরেন একটা গাছে কুড়াল দিয়ে একটা কোপ দিছে, সেটা দেওয়ানি সিভিল রং হিসেবে গণ্য হবে না। শুধুমাত্র একটা কোপের জন্য দেওয়ানি মামলা করা যাবে না, বা সেটা সিভিল রং হবে না। এখন উনি দেওয়ানি মামলার রেফারেন্স আইনে উনি দেখাচ্ছে ফৌজদারি মামলায় যে আমার তো যে আসামি এক কোপ দিয়েই মেরে ফেলছে, তো এটা অপরাধ হবে না। তো মানে বলা হয় এরকম। ধরেন কৌতুক হিসেবেই বা স্যাটায়ার হিসেবে ধরে নেন, তো বিষয়টা হলো বাস্তবিক পক্ষেও তো আমাদের হ্যাঁ মিম হিসেবে ধরে নেন। তো আইনজীবী স্যাররা তো এরকম উল্টোপাল্টা মাঝে মধ্যে বলে থাকে তো একদম। বাস্তবে অনেকে, আমি গোপালগঞ্জ কোর্টে বহু সিনিয়র বলতে সিনিয়র কয়েকজনকে দেখছি ফৌজদারি কার্যবিধির 195 অপব্যাখ্যা দিতে। উনি জীবনেও ফৌজদারি কার্যবিধির 195 পড়ে নাই, হজবর হলে এক রেফারেন্স দিয়ে দিছে যে গোজামিল দিয়ে এক কথা বলে দিছে। আমি কাউকে কাউকে দেখছি যে ফৌজদারি কোর্টে যায় সে রেস জুডিকাটা বলতেছে, মানে অনেক হ্যাঁ। সময় ল্যাঙ্গুয়েজ তো সিভিল ক্রিমিনাল কোনটা সেটা তো বুঝতে হবে। আচ্ছা, যাই হোক দেখেন, আপনারা বলেন, ইনশাল্লাহ আমরা সঠিকভাবে বলবো। আসলে পরিবর্তন তো ধাপে ধাপে আসে। আর আর একটা বিষয় হলো যে ওই আপনারা ওই উকিল সাহেবরা কোর্ট কাছারিতে যাওয়ার আগে বার কাউন্সিল পড়ার সময় পড়াটা থাকে, এর পরে গিয়ে ওই অ্যাডভোকেসি করার সময়, সবার কথা বলতেছি না, অধিকাংশ যে এই বার কাউন্সিল পড়ার সময় যে পড়াটা পড়ছেন ওই মুহূর্তে গিয়ে আর সেটা মনে থাকে না। তো এই জন্য কাজ হলো যে প্রথমে একজন অ্যাডভোকেটের কাজ হলো একটা সিনিয়রের আন্ডার আগে কাজ শেখা। মানে আপনি হয় কাজটা আগে শিখবেন, নাইলে উকিল হওয়ার পরে শিখবেন, যে জায়গায় শিখেন না কেন আপনার আগে শিখতে হবে। কিন্তু আপনি না শিখেই যদি প্রথমেই আলাদা হয়ে যান তাহলে ওই এক্সপিরিয়েন্সটাও নাই, আবার আপনি একা একা হয়েছেন, তাহলে তো কিছুই জানবেন না। তো এই জন্য প্রথমেই টাকার চিন্তা করা যাবে না। যাই হোক দেখেন, আমরা অন্য জায়গায় আসি। আবার আমার স্টুডেন্টরাই কয়েকজন আছে বদনাম করে, আমার কাছে অনেক সিনিয়ররা বলে বা অনেকেই বলে যে উম, এটা অন ক্যামেরায় বলা যাবে না। 39 এতটুকু মনে রাখলে হবে। এই মাঝে একটু চলে আসেন, বাক স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা। 39-এর দুইটি স্বাধীনতা স্বীকৃতি দেওয়া হয়েছে প্রত্যেক নাগরিকের বাক ও ভাব প্রকাশের স্বাধীনতা অধিকারের। দ্য রাইট অফ এভরি সিটিজেন টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। যদি বলে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন কত? 39। যদি বলে সংবাদপত্রের স্বাধীনতা, ফ্রিডম অফ দ্য প্রেস, কত? 39। আচ্ছা, তবে এই কাজগুলো, এই স্বাধীনতাটা কতগুলো বিধিনিষেধ সাপেক্ষে প্রয়োগ করতে হবে। এই যে দেখেন, রাষ্ট্রের নিরাপত্তা, সিকিউরিটি অফ দ্য স্টেট, বিদেশি রাষ্ট্রসমূহের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ফ্রেন্ডলি রিলেশন উইথ ফরেন স্টেটস, জনশৃঙ্খলা, পাবলিক অর্ডার, শালীনতা, ডিসেন্সি অর মোরালিটি, আদালত অবমাননা, কন্টেম্প্ট অফ কোর্ট, মানহানি, ডিফেমেশন, অপরাধ সংগঠনের প্ররোচনা, ইনসাইটমেন্ট টু অ্যান অফেন্স, এগুলার ক্ষেত্রে কিন্তু চিন্তা ও বিবেকের স্বাধীনতা আপনার থাকবে না। বিগত বছরের প্রশ্নে আসেন, 1 নম্বর প্রশ্ন, ফ্রিডম অফ প্রেস কোন সাংবিধানিক অধিকারের অন্তর্ভুক্ত বলেন? 14 বিজেসে আসছে কোনটা? ওই যে চিন্তা ও বিবেকের স্বাধীনতা ক। জি। তো সেলফ প্র্যাকটিসে এখান থেকে একবারই প্রশ্ন আসছে। তাহলে একটা জিনিস যদি দেখেন, আমরা কিন্তু মানে প্রশ্ন যদি নাও আসে একটা অনুচ্ছেদ কিন্তু আমরা অনেক ব্যাখ্যা করে পড়ি,
জি এই জায়গা পড়তেছি, মানে ধরেন ওই জায়গা থেকে কোনোদিন প্রশ্ন আসে নাই, তাও অনেক ব্যাখ্যা করে আমরা পড়তেছি। তো এইভাবে ব্যাখ্যাটা যদি আমরা না দিয়ে পড়তাম, তাহলে কিন্তু আমি আমার মতো পড়ে যেতাম, আপনারা বলতাম যে মুখস্থ করেন, তাহলে এতদিনে সংবিধান শেষ হয়ে যায়। বাট আমাদের বুঝে পড়তে হবে। তো ফ্রিডম অফ প্রেস তো আমরা পেলাম এখানে। যে সেলফ প্র্যাকটিসের যে প্রশ্নগুলো আছে পড়ে ফেলবেন। 6 নং প্রশ্নটা দেখেন, যে সংবিধানের 39 অনুচ্ছেদে নিম্নলিখিত কোন ধরনের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে? চিন্তা ও বিবেকের স্বাধীনতা, নাগরিকের বাক ও ভাব প্রকাশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, উপরে সবগুলো। উপরে সবগুলো। 7 নম্বর প্রশ্নে আসেন, সংবাদপত্রের কত অনুচ্ছেদে তথ্য পাওয়ার অধিকার? এটা ভিভিআই, তথ্য পাওয়ার অধিকার। আপনি ভাববেন যে তথ্য পাওয়ার অধিকার তো কোনো জায়গা পড়ি নাই। ওই যে ওই জিনিসটা মাথায় না আসলে তো বিপদ। তথ্য পাওয়ার অধিকার মানে কি? সংবাদপত্রের মাধ্যমে যেটা পাচ্ছেন। হোসেন ফেদো সাহেব, পড়াশোনার মধ্যে থাকলে ধরেন এই সময়টা আপনি বাসায় বসে অন্য কাজ করতেন, গোপাল ভাঁড় দেখতেন, অন্য যা করতেন। তো হ্যাঁ, তো এই জন্য পড়াশোনার মধ্যে থাকলে, কথাটা তো বললে মনও ভালো থাকে, আপনার জ্ঞানও সমৃদ্ধি হবে ইনশাল্লাহ। দেখেন, আমরা চলে এসে অনুচ্ছেদ 40, পেশা বা বৃত্তির স্বাধীনতা। পেশা বা বৃত্তি মানে আপনি কোন পেশা গ্রহণ করবেন, কোন বৃত্তি গ্রহণ করবেন, কোন কারবার করবেন, এটা একান্ত আপনার নিজের ব্যাপার। যদি আপনার আইনে নিষেধ না থাকে, তাহলে ওই পেশা অবলম্বন করতে আমার কোনো সমস্যা নাই, আমারে নিষেধ করা যাবে না। আইনের দ্বারা আরোপিত বাধা নিষেধ সাপেক্ষে আহ পেশা বা বৃত্তি গ্রহণের, এখানে পেশা বা বৃত্তি দুইটা জিনিস একই। পেশার ইংরেজি বলা হয়েছে প্রফেশন, বৃত্তি বলছে অকুপেশন। তো ওই ব্যাখ্যায় না যাই, আপাতত মনে রাখেন যে কে কোন পেশা করবে সেটা। কিংবা কারবার বা ব্যবসায় পরিচালনার জন্য, কারবার বা ব্যবসা জন্য আইনের দ্বারা কোন যোগ্যতা নির্ধারিত হয়ে থাকলে অনুরূপ যোগ্যতা সম্পন্ন প্রত্যেক নাগরিকের যে কোনো আইনসঙ্গত পেশা বা বৃত্তি গ্রহণের এবং যে কোনো আইনসঙ্গত কারবার বা ব্যবসা পরিচালনার অধিকার থাকবে। তাহলে আমার যে জিনিসটা মনে রাখতে হবে, পেশা বা বৃত্তির স্বাধীনতা বা ব্যবসার স্বাধীনতা। কত অনুচ্ছেদ? 40 অনুচ্ছেদ 40। আইনে নিষেধ না থাকলে আমি যে কোনো পেশায় আমি পরিচালনা করতে পারি। তো এটার শর্ট নোট পড়ার প্রয়োজন নাই, জাস্ট ইংরেজিটা একটু দেখেন। শর্ট নোটের একে বলছে পেশা বা বৃত্তি গ্রহণের, লফুল প্রফেশন অর অকুপেশন, আর আইনসঙ্গত কারবার ব্যবসা, লফুল ট্রেড অর বিজনেস। আমরা অনুচ্ছেদ 41-এ আসি, ধর্মীয় স্বাধীনতা। তানভীর সাহেব, আপনি তো আপনাদের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই এলএল কনস্টিটিউশনাল ল কোন স্যার নিছে? উনি কোন বই ফলো করতো, মানে উনি কিভাবে পড়াইতো? আপনারা এক ইয়ার মানে কনস্টিটিউশনাল ল তো আপনাদের তো ফার্স্ট ইয়ার, মানে কয়টা ক্লাস পাইছেন সর্বসাকুল্যে এক বছরে? কনস্টিটিউশনাল ল করছিলাম হচ্ছে 1-2 তে, মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টারে। তো আপনাদের সেমিস্টার ছিল, জি। ফার্স্ট সেমিস্টার মিলে কত ক্লাস পাইছেন? নর্মালি সরকারি বন্ধের দিন বাদে আর পরীক্ষা বাদে, পরীক্ষা 60-70 ক্লাস পাইছেন 70 ক্লাস, 2 সেমিস্টার মিলে? 2 সেমিস্টার, হ্যাঁ 60-70 ক্লাসে আর বেশি হয়। এটা তো ভালোই পড়ার কথা। এক একটা কোর্সে আপনি সংবিধানটা 60-70 সংবিধানটা ভালোই পড়ছি তো, বেশ ভালোই পড়াশোনার মোটিভেশন ছিল। একটা কোর্সে কি 60-70 ক্লাস? হাইটারে এসে একটু বেশি। না না, এক কোর্সে কয়টা ইম্পসিবল, এটা ওনার বললেই হবে। আইএস গেলে দেখেন যে 20টা করে নিছে। এক একটা কোর্সে, না সপ্তাহে তো একটা কোর্সের ক্লাস হতো সর্বোচ্চ 3 দিন একটা কোর্সে। তো দেখা গেছে যে আমাদের তো সপ্তাহে 4টা হচ্ছে। 60টা ক্লাস তো হওয়ার কথা না। হ্যাঁ, জীবনও হয় নাই দেখেন। ওরকম 17, 18, 20, আর আপনি ওই ক্লাসে 17, 18, 20-এ এত বড় একটা আইন, এটা সম্ভব না। ওভারঅল আমি ওভারঅল বলছি যে মানে এইভাবে পড়া সম্ভব নয়। এমনি একটু প্রাথমিক ধারণা, প্রাথমিক বলতে যদি স্টুডেন্টরা থাকে, অ্যাক্টিভ থাকে, মানে পড়ানোর যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু দুইটা জিনিস। একটা হলো স্যারের পড়ানোর ইচ্ছা থাকতে হবে, আর একটা হলো যারা পড়তেছে তাদেরও আগ্রহ থাকতে হবে, তাইলে জিনিসটা একেবারে জমে ক্ষীর হয়ে যায়। দেখেন, আমাদের মূল বিআরএফ থেকে পড়াইছে, আর হচ্ছে কিছু কিছু বিশেষ টপিক আব্দুল হালিম স্যারের বই থেকে। আচ্ছা, তো ঠিক আছে, আমরা পড়ি। দেখেন, ধর্মীয় স্বাধীনতা মানে টাইটেল দেখে বুঝতে পারতেছেন যে কে কোন ধর্ম অবলম্বন করবে, এটা একান্তই তার ব্যাপার। কিভাবে? যে আপনি কি
হিন্দু থাকবেন, মুসলিম থাকবেন, না কি করবেন এটা আপনার ব্যাপার, এটা কাউরে হস্তক্ষেপ করা যাবে না। আইন জনশৃঙ্খলা বা নৈতিকতা সাপেক্ষে প্রত্যেক নাগরিকের যে কোনো ধর্ম অবলম্বনে পালন বা প্রচারের অধিকার রয়েছে। প্রত্যেক ধর্মীয় সম্প্রদায় উপসম্প্রদায় নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠানের স্থাপনা রক্ষণ বা ব্যবস্থাপনার অধিকার রয়েছে। কোন শিক্ষা প্রতিষ্ঠানে যোগদানকারী, এটা বিবিআই একটু দেখেন, কোন শিক্ষা প্রতিষ্ঠানে আহ যোগদানকারী কোনো ব্যক্তির নিজস্ব ধর্ম সংক্রান্ত না হলে তাকে কোনো ধর্মীয় শিক্ষা গ্রহণ বা কোনো ধর্মীয় অনুষ্ঠান বা উপাসনায় অংশগ্রহণ বা যোগদান করতে হবে না। মানে আপনি একটা শিক্ষা প্রতিষ্ঠানে যোগ দিছেন, বাট ওখানে ধরেন আপনার ধর্ম সংক্রান্ত নাই, আপনি মুসলিম বাট পড়ানো হয় খ্রিস্টান ল বা হিন্দু ল, তো এক্ষেত্রে কিন্তু আপনার অংশগ্রহণ করা লাগবে না বা আপনার বাধ্য করা যাবে না। এটাই বলছি। আমি ছোটবেলায় আমাদের এই যে এখানে অ্যাডভান্টেজ চার্চ মিশন স্কুল হ্যাঁ, আছে, এখন দেখবেন দুই ভার্সন আছে, বাংলা ইংলিশ। তো ওখানে ক্লাস 1 পড়ছিলাম। ওই জায়গায় আহ ইসলাম যারা মুসলিম তাদের জন্য আপনার ওই যেহেতু খ্রিস্টানদের স্কুল, মুসলিমদের জন্য আলাদা ক্লাস হতো, আবার খ্রিস্টানদেরও আলাদা প্রার্থনা করার আয়োজন করা হতো। এখন ওইটা আপনার বাধ্য করতো না, যদি কেউ মন চাই আপনি করতে পারেন, না হলে সমস্যা নাই। আচ্ছা, তো মূল যে বিষয় এখানে দাঁড়ালো, তাহলে ধর্মীয় স্বাধীনতা কততে? 41 সনের সাথে একটা বিষয় হলো, এই বিষয়ে আমি একবার একটা মামলার বিষয়বস্তু পড়ছিলাম যে আপনারা আমাদের ওনার নাম যেন কি, দেওয়ানবাগ, দেওয়ানবাগটা চিনেন? ওই যে দেওয়ানবাগী মারা গেছে, জি, কি বলেন জানেন না? দেওয়ানবাগী দেওয়ানবাগির ওই যে মারতে গেল একবার ইউটিউব গিয়ে সার্চ দেন, ইউটিউবে গিয়ে সার্চ দেন দেওয়ানবাগী হলো, সে নিজেরে ওই দাবি করে যে সে রসুল সাল্লাহ আসলামের সাথে তার কথা হয়েছে, রসুল সাল্লাহ আসলামের সাথে তার মানে অনেক অদ্ভুত অদ্ভুত টাইপ দাবি করে, সে সরাসরি দাবি করে সে মারা গেছে। এবং আম, তার যে ধর্মের অনুসারী তারা কিন্তু সব ভিআইপি লোক। এবং আপনি ওখানে আপনি তারা যদি মনে করেন যে মানুষ মানে এটা কেমনে বিশ্বাস করে, ওই ধরনের কাজই সবচেয়ে বেশি বিশ্বাস করে। তো আম, আপনার দেওয়ানবাগরে নিয়ে একবার হাইকোর্টে রিট করা হলো যে কেন, এটা তো ইসলাম ধর্মের পরিপন্থী, কেন তার এই কর্মকাণ্ডরে অবৈধ ঘোষণা করা হবে না, এবং কেন এই দেয়ানবাগির যে পীর এটা অবৈধ ঘোষণা কেন করা হবে না? কারণ এটা তো সে সিজদা দিচ্ছে, রসুল সাল্লাহ সাল্লাম নিয়ে আজে বাজে কথা বলতেছে, বিভিন্ন কিছু করতেছে, কেন এটা অবৈধ ঘোষণা করা হবে না? তাহলে হাইকোর্ট ডিভিশন কিন্তু এটা অবৈধ ঘোষণা করে নাই। কেন করে নাই জানেন? কারণ এটা তো যার যা নিয়ে কারণ এই যে যে অনুচ্ছেদ 41, কে কোন অনুচ্ছেদ মানে কে কোন ধর্ম পালন করবে তোমার তো কেউ বাধ্য করতেছে না। দেওয়ানবাগি কি তোমার বাধ্য করতেছে? না। করতেছে না। সো কে কি করবে না না করবে এটা আমাদের বাংলাদেশ সংবিধানে তার একটা মৌলিক অধিকার। সো এটা যদি তারে বলতো যে দেওয়ানবাগি যে যেটা পালন করে এটা সংবিধান মানে তারে যদি অবৈধ ঘোষণা করতো, তাহলে পরবর্তীতে আবার এটা দেওয়ানবাগি কিন্তু অ্যাপিলেট ডিভিশনে আপিল করিয়া এটা আবার সে জয়লাভ করতো। কেন জয়লাভ করতো? কারণ তার ধর্মীয় স্বাধীনতা আছে। তো এই আর কি দেখেন। তো মানে এক মানুষ তো সারাদিন যা চিন্তা ভাবনা করে, রাতে দেয় ঘুমায়, ওরকম সব হ্যাঁ, দেখে। তবে সে যে দেখছে কি দেখে নাই বা সে হ্যাঁ কি বলতেছে সেটা তো আর আমার বোঝা আমার, তবে সে যদি ধ্বংসাত্মক কিছু করত, বৈষম্য সৃষ্টির উদ্দেশ্যে কিছু করত, তাহলে ওই যে সংগঠন হিসেবে তারে আবার সেই ক্ষেত্রে তাকে ই করা যেত। পরিবর্তন করা উচিত। তো যাই হোক, মজার মজার অনেক জিনিস আছে। আমরা সেলফ প্র্যাকটিসে চলে আসি। 2 নাম্বার প্রশ্নটা যদি একটু পড়ি, যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে আইনসঙ্গত কারবার বা ব্যবসায় লফুল ট্রেড অর বিজনেস পরিচালনার অধিকার প্রদান করা হয়েছে? কত? 40। সংবিধানের কত অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতা বা ফ্রিডম অফ রিলিজিয়ন দেওয়া হয়েছে? কত? 41। তো আমরা আজকে 41 অনুচ্ছেদ পর্যন্তই পড়বো। আর আপনাদের পরীক্ষা নেওয়ার কথা ছিল, অনেক দেরি হয়ে গেছে। আগামী দিন ইনশাল্লাহ 50 মার্কের পরীক্ষা। আগামী দিন মানে হলো আমি বলে দিই ফিজিক্যালি যেদিন আমাদের দেখা হচ্ছে সেই দিন, কারণ পরীক্ষাগুলো ফিজিক্যালি হওয়াই ভালো, প্রশ্ন যাতে আপনাদের কাছে থাকে। তো আগামীকালও আমাদের পড়া আছে, আগামীকাল পড়া আছে রাতের বেলা 11টায়, আগামীকাল ক্লাসটা হবে। আর বৃহস্পতিবার ক্লাস আছে ফিজিক্যালি, অফলাইন অনলাইন দুইটাই। এটা আছে মানে অফলাইন অনলাইন বলতে আমাদের সব ক্লাসই তো অনলাইন। ওটা আছে 4টা 30। তাহলে আপনাদের পরীক্ষাটা হবে বৃহস্পতিবার 4টা 30-এ, মানে ক্লাস প্লাস পরীক্ষা। এবং ওই দিন আপনাদের সিলেবাস থাকবে
আমাদের তো 25 পর্যন্ত হয়েছিল বোধহয়, নাকি প্রজাতন্ত্র হয়েছিল। তো আপনি 8 থেকে এই যে 42, জি, যা মানে হ্যাঁ যতখানি কমপ্লিট করতে পারি 8 থেকে 42, তার থেকে 8 থেকে 42 50 মার্কের, বুঝছেন? 41 পর্যন্ত বললাম না? ও 41, সরি 41, 8 থেকে 41, 8 থেকে 41। 41। প্রথম অংশটুকু বাদ কেন, মানে এক হ্যাঁ, নম্বর প্রথমটার পরীক্ষা হয়েছে তাই, প্রথমটার পরীক্ষা একবার নিছি। ওখান থেকে কি দু একটা প্রশ্ন থাকবে? হ্যাঁ সেটা তো থাকলে থাকতেই পারে, বাট মানে ওই অংশ ওটা তো পড়া হয়েছে, বাকি অংশটুকু ভালোভাবে পড়বেন। 8 থেকে 42 মানে 41। তো এই আর কি। আমরা মানে যদি অনলাইনে আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে করতে পারেন, না হলে আজকে এতটুকুই। কোনো প্রশ্ন আছে অনলাইনে যারা আছেন? না স্যার। কোনো কিছু না বুঝলে প্রশ্ন করেন, ঠিক আছে? শিরিন ছিলা। জি স্যার। আর আপনার মতো যদি কেউ থাকে যারা বিজিএস প্রস্তুতি নিতে চায়, আপনার ক্লাসমেট বন্ধু বান্ধবী, তাদেরকেও সুযোগ করে দিয়েন জানার যে এরকম একটা ক্লাস হচ্ছে, তোমরা ইচ্ছা করলে অ্যাটেন্ড করতেও পারো, তবে এটা তার সদিচ্ছা থাকতে হবে আপনার মতো আর কি। জি স্যার, অবশ্যই। তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।